ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। যারা সকাল থেকে ক্লাস করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আজকে আমাদের আমরা খুব কি বলবো আনন্দে আত্মহারা যে আমাদের সাথে মুত্তাকি ভাই জয়েন করছে। তা আমি প্রফেসর ইকবাল স্যারকে বলবো তার সম্বন্ধে কিছু কথা বলে তাকে ইন্ট্রোডাকশন করে দেওয়ার জন্য। ইকবাল স্যার। থ্যাংক ইউ পারভেজ। আহমেদ মোতাক্কি একটি নাম, একটি স্মরণীয় নাম, অবাক নাম। কুমিল্লার ছেলে, যে লোকটি ক্রিকেট খেলতে ভালোবাসত, সে ব্যক্তি হঠাৎ করে চলে গেলেন মালদ্বীপে। কেমন করে চলে গেলেন মালদ্বীপে সেটা তিনি বলবেন। আমরা সকলেই জানি যে মালদ্বীপ ছোট ছোট দ্বীপের একটা সমষ্টি, এবং তার মাথায় আসলো এই দ্বীপের লোকদেরকে উন্নতি করতে হবে, এই লোকদের ভিতরে শিক্ষা বিচারণ করতে হবে এবং তাদেরকে তাদের সংস্কৃতি তাদেরকে গ্রহণ করে নিতে হবে। সেই লক্ষ্যে তিনি 2006 সালে একটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট গঠন করেন এবং এইখানে কাজ করতে করতে উনি উপলব্ধি করেন যে এটাকে আরো ডেভেলপ করার জন্য উনি এমআই কলেজ তৈরি করেন। এবং এমআই কলেজটা হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক ইউনিভার্সিটির চেয়ে অনেক ভালো। আপনারা জানেন মালদ্বীপে একটি মাত্র ইউনিভার্সিটি হচ্ছে মালে ইউনিভার্সিটি, এবং ওনার যে এমআই কলেজ এটা সেই মানের মতনই চলেছে। এবং এই কাজগুলি করতে গিয়ে আমাদের থেকে কি কি গুণ ছিল সেটা আমরা কাছ থেকে শুনবো। তিনি তিনি কিভাবে মানুষকে অনুপ্রাণিত করতেন, কিভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করতেন, কিভাবে মানুষকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাতেন, এই জিনিসগুলি আমরা তার কাছ থেকে শুনবো। কারণ তিনি এমন একটা ব্যক্তিত্ব যার মধ্যে আমরা সবকিছু দেখি, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি ওনার মধ্যে ছিল, তার যে সৃজনশীল শক্তিটা, সৃজনশীলতা এবং ধরো যে অ্যাচিভমেন্ট করার যে উদ্দেশ্য ছিল, যেটা তিনি অ্যাচিভ করতে চেয়েছেন জীবনে, সেটা তিনি করেছেন। তিনি একাধারে আন্তর্জাতিক বক্তা, তিনি বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে বক্তৃতা দেন। এন্টারপ্রেনারশিপের উপরে তার একটি সুনামধন্য বই রয়েছে, যেটা হচ্ছে $100 বিলিয়ন প্ল্যান, যে বইটি আমি পড়েছি। মোস্ট প্রবাবলি বইটি আমি রিভিউ করেছিলাম, সেখানে আমার কিছু একটা বক্তব্য ছিল। তো আমি আহমেদ মোতাক্কি সম্বন্ধে একটু বলবো। তিনি একজন সৎ এবং অত্যন্ত কঠোর পরিশ্রমী, নিজে পরিশ্রম করে মাত্র $200 নিয়ে মালয়েশিয়া গিয়ে মাটিতে গিয়ে আজকে তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকেরই অনুকরণ করা দরকার। আমি মনে করি আহমেদ মোতাক্কিকে বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করে দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, এটা তার জন্য আমি পারভেজকে ধন্যবাদ দেবো। কারণ আহমেদ মোতাক্কি নীরব একটি কর্মী, তিনি একটি বিপ্লব করেছেন একটা দেশে, শিক্ষা বিপ্লব, চিন্তার বিপ্লব, স্বপ্নের বিপ্লব। তিনি স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন দেখানোর জন্য তিনি পৃথিবীর বিভিন্ন দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, আমি যতটুকু জানি নেপাল এবং শ্রীলঙ্কা, মালয়েশিয়াতে তিনি স্কুল করেছেন। এবং সেই স্কুলের যে নিয়ম কারণ পদ্ধতি আমার কিছুটা সম্পৃক্ত রয়েছে, সেই কারণে বলছি অত্যন্ত ভালো, অত্যন্ত ভিন্ন এবং ভিন্ন চিন্তা দিয়ে তিনি শিশুদেরকে গড়ে তুলতে চান। এবং তার যে মন মানসিকতা রয়েছে তাটা আমি আশা করি তিনি আরো ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন এবং তিনি বাংলাদেশের জন্য যদি সম্ভব হয় কিছু করার জন্য। আমি এইভাবে একজন সৃজনশীল মানুষের পরিচয় করে দিচ্ছি, যিনি সবসময় স্বপ্ন দেখেন, শুধু স্বপ্ন দেখেন নাই, সেই স্বপ্নকে বাস্তবায়ন করেন। এই ধরনের একটি মানুষ হচ্ছেন আমাদের আহমেদ মোতাক্কি। আজকে আমি খুব আনন্দিত এবং গর্বিত যে আমি তাকে আপনাদের মাঝে পরিচয় করে দিতে পারছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ইকবাল স্যার। এখন আমি আমাদের যে মাননীয় স্পিকার আজকের যে প্রেজেন্টেশন দিবেন তাকে বলবো যে তার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। তার জার্নি, সে আসলে কিভাবে শুরু করলো, কিভাবে এখানে রিচ করলো, সে কি কি ধরনের বাধা এখানে ফেস করেছে এবং সেটা কিভাবে ওভারকাম করেছে, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। কিভাবে মালদ্বীপে গেলেন প্রথমে? আমরা সবকিছু শুনবো স্যার আজকে, যতক্ষণ সময় লাগুক। তো উনি হ্যাঁ, যাতে আমাদের নতুন প্রজন্মে তারা তাদের কাছ থেকে ইন্সপিরেশন পায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সবাই? ভালো আছি। আচ্ছা,
আমি সর্বপ্রথমে আগেই বলে নেই, আমার এই প্রথম বাংলাতে সেশন নেওয়ার সুযোগ হয়েছে। 27 বছরে আমি আমার পরিবারের লোকজনের সাথেও বাংলা বলার সুযোগ খুব কম হয়েছে, কিন্তু আমি সবসময় একটা ক্রেভিং, আমি বাংলা বলতে পারি এবং বাংলা পড়ি সবসময়, কিন্তু আমার যে চর্চা বাংলাতে সেটা সবসময় হয়ে ওঠে না। তো ইকবাল স্যার যেভাবে সুন্দর করে বাংলা বলেন, আমি তার কাছে মানে সবসময় ক্রেভিং করি যে মাসুদ ভাই, ইকবাল ভাই, তাদের মতো বক্তারা যেভাবে বাংলা হচ্ছে সবচেয়ে বড় রিচ একটা ল্যাঙ্গুয়েজ। আমি ইংলিশ পারি সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু বাংলাতে সুন্দর করে ব্যক্ত করতে পারলে আমি খুব ধন্য হতাম। যদি আমার বাংলাতে কোনো আঞ্চলিক টান থাকে আপনারা মাফ করে দেবেন। আপনারা যে যেখানে থাকুন, প্রথমে আমি ইকবাল স্যার, যিনি আমাকে মাসুদ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি আমার যে সুন্দর ইন্ট্রোডাকশন দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমি সবসময় মনে করি যে ইকবাল স্যার একজন ভালো মানুষ, তো উনি সবাইকে এবং বড় মাপের মানুষ সবাইকে ওইভাবেই দেখেন। আর ইকবাল স্যারকে আল্লাহ সুস্থ রাখুন, আর আমাদের ইয়াং মাইন্ডকে আরো ইগনাইট করার সুযোগ দিক, সেই জন্য আমি দোয়া করি ইকবাল স্যারের জন্য। আবার মাসুদ পারভেজ ভাই, যিনি গতকাল আমার সাথে পরিচয় হয়েছে, সিইও অফ মাই ক্রিয়েটিভ, ওনার যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি বলি যে উনি যে স্কিল ডেভেলপমেন্টের জন্য পরিশ্রম করছেন, ওনার টিম এবং সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের সেশন শুরু করতে যাচ্ছি। আজকের সেশনের সবচেয়ে বড় জিনিসটা হলো, আমি বলি যে ওয়েলকাম টু প্ল্যানিং ফর লাইফ, মানে জীবনের জন্য পরিকল্পনার সেশনে আপনাদের সবাইকে স্বাগত। তো জীবনের, আমি বললাম না আপনার এডুকেশন জার্নি, আপনার মানি মেকিং জার্নি, নট লাইক দ্যাট। আমি বলতেছি যে জীবনের পরিকল্পনা হলো জীবন। আমি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে সবচেয়ে মূল্যবান গিফট আল্লাহ কোন জিনিসটা আমাদের দিয়েছেন, তো সেটা হলো জীবন। আর জীবনটা আমাদের ভালো রাখা এবং খারাপ রাখা এটা সম্পূর্ণ আমার নিজের দায়িত্ব, অন্য কেউ না, আমার মা বাবারও না, আর অন্য কেউ না। তো কেন এটা বললাম, যে আমাদের বুদ্ধি জ্ঞান হওয়ার পর আমাদের চিন্তাধারা আমাদের জীবনকে সুন্দর করে। আমি চিন্তা করতে পারি ভালো চিন্তা এবং খারাপ চিন্তা। অন্যান্য যেসব আশরাফুল মখলুকাত, মানে আমরা মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব, কেন বলা হয় যে আমাদেরকে ফ্রি উইল দেওয়া হয়েছে, আমরা অনেক রকম চিন্তা করতে পারি একই সময়ে। আর আরেকটা জিনিস হলো যে অন্যান্য প্রাণীদের সেটা দেওয়া হয় নাই। তারা সকালে ঘুম থেকে উঠে খাদ্যের জন্য যায়, সন্ধ্যায় ঘরে ফিরে, কিন্তু আমরা যতক্ষণ জেগে থাকি আমাদের মাথা কাজ করে এবং ঘুমাইলেও আমাদের মাথা কাজ করে। তো আপনার জীবন, এই জন্য বললাম যে আমাদের চিন্তা শক্তি আমাদেরকে ড্রাইভ করে আর কি। তো ভালো চিন্তা খারাপ চিন্তা দুইটাই আমাদের মধ্যে কাজ করে। তো আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোন চিন্তাটা করবেন। তো চিন্তাটা ইনফ্লুয়েন্স করে কোন জিনিসগুলা, একটা হলো বই, আপনি যার সাথে যে বইটা পড়বেন সেটা আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে। তো ভালো বই পড়ার একটা বিরাট ইম্প্যাক্ট আছে জীবনে। যত ভালো বই পড়বেন সেটা আপনার মনের সাথে সিনক্রোনাইজ করে। তা আমি জীবনে সবচেয়ে বড় আমার বাপের কাছে সবচেয়ে বড় কৃতজ্ঞতা স্বীকার করি, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। আমাকে ক্লাস 4-এ থাকতে কিশোরগঞ্জের পাবলিক লাইব্রেরির মেম্বার করে দিয়েছিলেন। তো আমি যে বইটা বড় করতাম, সেই বইটা আমার জন্য বড় করতাম, বাবার জন্য বড় করতাম। তো ওই এক সময়ে আমার বই পড়া, আব্বা আমার বই পড়ার অভ্যাস দেখে ছোটবেলা থেকে আমাকে পাবলিক লাইব্রেরির মেম্বার করে দিয়েছিল। সেটা আমার জন্য এখন চিন্তা করলে, আমাকে ভালো হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি করার চাই, মনে করবো যে আমাকে বই পড়ার জন্য উৎসাহিত করেছিলেন। ইট ওয়াজ এ গ্রেট গিফট আমার জন্য। তো আমি অডিয়েন্সের যারা ইয়াং এবং বয়স্ক যারা প্রফেশনাল আছেন সবাইকে বলবো যে বই পড়ার অভ্যাসটা করুন। দ্বিতীয়ত হলো অ্যাসোসিয়েশন। আপনি কার সাথে চলছেন,
আপনার চিন্তাকে ইনফ্লুয়েন্স করে যারা আপনার সাথে চলে, তাদের মনোভাব আপনাকে ইনফ্লুয়েন্স করে, আপনার পরিবার, আপনার আশেপাশের মানুষ, পরিবেশ, এগুলো আপনার চিন্তাকে ইনফ্লুয়েন্স করে। সো আপনি যদি মনে করেন যে আপনার অ্যাসোসিয়েশন ভালো নয়, আপনার পরিবেশ ভালো নয়, আপনার তখন অন্যভাবে চিন্তা করতে হবে আমার কিভাবে ভালো করা যায়। আমার কথা গুলো আশা করি বুঝতে পারছেন। তো ইকবাল স্যার এবং মাসুদ ভাই আমার আমার জার্নি অফ মাই লাইফ। আমি আমি ব্রাউনবাড়িয়ার মানুষ, আমার বাড়ি শাহবাজপুর। আমিও গ্রামের ছেলে, গ্রাম থেকে ঢাকা, তারপরে মালদ্বীপস, একটা সময় একটা বাজার গবেষণা সংস্থায় কাজ করতাম। কাজ করতে বয়স খুব অ্যাডভেঞ্চারাস ছিলাম, পাশাপাশি ক্রিকেট খেলতাম। ক্রিকেটের প্রতি সাংঘাতিক ঝোঁক ছিল আমার। তো ক্রিকেটে কোনো কিছু না করতে বলে মানে 1980s, মানে এক্সাক্ট ডেটটা মনে নাই, সারা বাংলাদেশ থেকে ফাস্ট বোলিং কোচিং এর উপর ছেলেদের নেওয়া হয়েছিল। তো আমার মনে আছে ঢাকা স্টেডিয়ামে, পশ্চিম ধানমন্ডিতে আমি জগিং করে যেতাম ঢাকা স্টেডিয়ামে। ঢাকা স্টেডিয়াম থেকে প্রথমে বাইরের ঢাকা 1 নম্বর বা 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম যেটা ইয়াতে, সেখানে বাইরের স্টেডিয়ামে 12 চক্কর দিতাম। আগে তো জগিং করতামই, জগিং করে যেতাম। তারপরে বাস ভাড়া খুব একটা বেশি ছিল না, অনেক সময় জগিং করে যেতাম, আসার সময় বাসে আসতাম। তো ওই জিনিসগুলা আমার জীবনে একটা ইনফ্লুয়েন্স করে, যে আমার একটা ভালো অ্যাসোসিয়েশন, এবং আমি ডিসিপ্লিন ছিলাম শারীরিক উন্নতির জন্য। আমার ফিটনেস লেভেল খুব ভালো ছিল। আমি এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য যেটা আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমার অ্যাসোসিয়েশন খুব ভালো ছিল। আমি আমার আড্ডার বন্ধু বান্ধব ছিল ফজলে রাব্বি হলে ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টরা, বেশিরভাগ সময় তাদের সাথেই আমার আড্ডা উঠা বসা ছিল। ইট ইনফ্লুয়েন্সড মি এ লট। তাদের ইন্টেলেকচুয়াল এবিলিটি, তারপরে অনেক কিছু কথাবার্তা, এবং অনেক কিছু। তারা আমার বন্ধু বান্ধব যারা এখন ডাক্তার, অনেক বড় এখন, আমার বয়সের সাথে কম্পেয়ার করলে ওরা অনেক বড় ডাক্তার এখন। আমি খুব খুশি তাদের জন্য। তো ওই অ্যাসোসিয়েশনটা আমাকে খুব হেল্প করেছে। আমি খুব স্বাধীন চেতা ছিলাম, আমাকে কেউ ইনফ্লুয়েন্স, আমার অনেক সময় বাবা বলতেন যে এই ছেলেটার কি হবে জীবনে। তো ওইসব কারণে আমি আমার গল্পের এই স্টোরির এটা কেন বলছি, যখন ক্রিকেট আই ওয়াজ মাই ফার্স্ট লাভ, এন্ড তারপর আমার বন্ধু বান্ধব, আমার আমার একটা ভালোবাসা, পরিবার তো আছেই। তো পরিবারের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশন ছিল যে আমি পড়ালেখা কমপ্লিট করছি না, কিন্তু খেলাধুলাতে এখনো আছি। কিন্তু একটা সত্যি কথা বলতে পারি, আই ওয়াজ নট ইনভলভড ইন এনি আদার রং থিং। মানে দেয়ার ওয়াজ নাথিং আই ডিড রং। যে কোনো ইয়াং এনার্জেটিক মানুষ এগুলা করতে পারে, করা উচিত আমি বলবো। আমি আমার ছেলে মেয়েদেরও ইনফ্লুয়েন্স করি, দেখো পড়াশোনার চেয়ে তোমার শারীরিক এবং তোমার অ্যাসোসিয়েশন, আমি ফোর্স করি তুমি এই ক্লাবটা করো, এটা করো, সেটা করো। আমার ছেলেকে বলি তুমি টোস্ট মাস্টারে যাও, বিভিন্ন। এবং আমার ছেলেকে আমার শ্রীলঙ্কার স্কুলে তাকে কাজ করতে, প্রতিদিন 4 ঘন্টা কাজ করতে বলেছি। সে অনার্স পড়ে, তারপরেও সে হি ওয়ার্কস ইন মাই স্কুল। তো আমি আপনার অডিয়েন্সের সাথে এটা শেয়ার করছি এই জন্যে যে আমার সবচেয়ে বড় গিফট হলো আমার জীবন। এই জীবনের সবচেয়ে বড় জিনিস হলো স্বাস্থ্য। আলহামদুলিল্লাহ এই বয়সে আমি 50+, আই হ্যাভ নো ডিজিজ। তো এই জিনিসটা খুব ইনফ্লুয়েন্স করে, কারণ আপনার যদি শরীর ভালো থাকে আপনি অন্যান্য কাজ করতেও সুবিধা পাবেন। তো আমার অডিয়েন্সে অনেক ভালো ইয়াং ছেলে মেয়ে আছে, তো তাদেরকে বলবো যে তোমাদের একটা সময়, দিনের একটা সময় রুটিন করে শরীরের ব্যায়াম করবে, যেটা তোমার শরীর এবং মন, তারপরে তোমার ডিসিশন, 3টা জিনিস যদি এক করতে পারো, যে কোনো জিনিস তুমি করতে পারবে। ইয়াং আর আপনাদের সবার জন্যই এটা প্রযোজ্য। অন্ততপক্ষে 20 মিনিট আমাদের জীবনের এক্সারসাইজ, জীবন থেকে বের করতে হবে, যেটা এক্সারসাইজ করা দরকার।
এবং বই পড়া দরকার। তো ওই আমার পারিবারিক প্রেসারে আমি বাসায় টিকতে পারছিলাম না। আমি ডাইনিং টেবিলে বসলেও বকা খেতে হবে, কিছুই করে না, হালে চলে না, গরু সাঁতারে তেজ, এরকম কথাবার্তা হইতো। তো মানে আমার কাছে বেশিরভাগ সময় বন্ধু বান্ধবের সাথেই সময় কাটাতাম। যাই হোক, এক সময় চাকরিতে ঢুকলাম, চাকরির পাশাপাশি কিছু পড়ালেখাও করতাম। তো আমার এক ঢাকা মেডিকেল কলেজের এক বন্ধু, তার নাম রাহাত, 3rd ইয়ারে থাকার সময় তার লিভারের সমস্যা দেখা দিয়েছিল। তার পরিবারের কেউ এবল ছিল না যে তাকে নিয়ে দিল্লিতে বা কলকাতা বা ইয়েতে চিকিৎসার জন্য নিয়ে যাবে। তো ওইটাই আমার দেশের বাউন্ডারির বাইরে 92-তে তাকে নিয়ে আমি কলকাতা, তারপর পরবর্তীতে ভেলোরে যাই সিএমসিএইচ এ যাওয়ার পরে আমার সাথে মালদ্বীপসের কিছু ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির পরিচয় হয় এবং তারা আমার আই ওয়াজ ভেরি ইয়াং, তারা খুব বিশ্বাস করতো না যে আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি তাদের সাথে এত সুন্দর করে কথা বলতে পারতে বাংলাদেশি, এবং আমারও প্রথম মালদ্বীপিয়ান দেখা। আমি সবসময় বলতাম যে দেখো, তোমরা বাংলাদেশ সম্বন্ধে কি ধারণা আমি জানি না, বাংলাদেশে এমন বাংলাদেশে যদি যাও তোমরা, 92-র কথা বলছি, তোমরা বুঝতে পারবে না যে বাংলাদেশ কত একটা সুন্দর এবং ভালো দেশ। তো বললো যে না, আমাদের দেশে খুব বাংলাদেশি আছে, তারা খুব ভালো করে না, তারা খালি ব্লু কলার জব করে। আমি বললাম যে তোমরা হয়তো তোমাদের ইকোনমি ভালো, আমাদের দেশের ইকোনমিতে পড়ালেখার সুযোগ কম হয়েছে, অনেকেই দেশের বাইরে চলে যেতে চায় জীবনের উন্নতির জন্য। তো যাই হোক, তাদের সাথে মেলামেশা হওয়ার পরে দাদা আমারে এক সময় ইনভাইট করলো মালদ্বীপসে আসার জন্য বেড়াতে। তো ওইভাবেই 93-র নভেম্বরের 3 তারিখ আমার আরেকজন বন্ধুকে নিয়ে, দীপঙ্কর দেব, তাকে নিয়ে মালদ্বীপসে যাই সোললি বেড়াতে। তারপরে তখন আমি চাকরি করতাম বাংলাদেশে, পার্ট টাইম প্লাস লেখাপড়া করতাম। তো মালদ্বীপসে যাওয়ার পরে তার আগে আমি একটু বলে নিই মালদ্বীপ সম্বন্ধে। আমি আমার এক কাজিনের কাছ থেকে শুনেছি, she also influenced me, যে তোমার মালদ্বীপস লাইক হাওয়াই বা আমেরিকার হাওয়াইয়ের মতো মালদ্বীপস, খুবই সুন্দর একটা দেশ এবং মানুষ খুব ভালো, এসব। তো আমি ওইটা আমার মাথায় ছিল। এবং ফারুক চৌধুরীর যাই যাই দিনে একটা লেখা পড়েছিলাম মালদ্বীপসের, সাউথ এশিয়াতে সবচেয়ে বড় বেশি পার ক্যাপিটা ইনকাম মালদ্বীপিয়ানদের, তখন 1988-এর লেখা। তো ওই লেখাগুলো আমার খুব পছন্দ হয়েছে। তারপরে ডিসাইড করলাম, যখন পারিবারিক প্রেসার এবং জীবনে কিছুই করতে পারবো না এরকম একটা যখন সময় এসছে, ক্রিকেটেও ভালো করতে পারছি না, আবার ব্যাক পেন শুরু হতো যখন ফাস্ট বোলিং করতাম, তখন আমি একসময় আমার বন্ধু যার চিকিৎসা করতে তাকে নিয়ে গিয়েছিলাম ভেলোরে, সে বললো, দোস্ত তুমি একটা সুযোগ আসছে, তুমি বেড়াইতে যাও, দেখো ভালো লাগলে তুমি একটা কিছু করো। তো আমি তখন বলছিলাম যে তাদেরকে বলেছিলাম যে আমি আই উইল নট ওয়ার্ক দেয়ার, আমি যদি করি কিছু যাই বাইরে, আই উইল ডু সামথিং অন মাই ওন। তো যাই হোক, ওই দৃঢ় বিশ্বাস ছিল আমার। দুইটা জিনিস আমি সাথে নিয়ে গিয়েছিলাম, একটা হলো যে আমার বন্ধু, আর আমার পকেটে ছিল $200। ওইটা আর ওইখানে শ্রীলঙ্কা মালদ্বীপসে আমার যে বন্ধু, তারা আমাদেরকে রয়্যাল ট্রিট দিয়েছিলেন, এটা খুব রেয়ার। 3 মাস আমরা তাদের বাড়িতে থেকেছি, খেয়েছি। তারা তারা খুব বড় মাপের মানুষ, মালদ্বীপিয়ানরা খুবই অতিথিপরায়ণ এবং ভালো, যার জন্য আমার আমার জীবন সঙ্গিনীও মালদ্বীপিয়ান, আমি এটা শেয়ার করলাম। সো আমি এক সময় মালদ্বীপস এডুকেশন মিনিস্ট্রিতে টিচার হিসেবে চাকরি পাই, বিজনেস টিচার। সেইটাই আমার একটা টার্নিং পয়েন্ট আমি বলতে পারি। সো বিজনেস টিচার হতে হলে শুধুমাত্র আপনার সার্টিফিকেটে কাজ করবে না, ইউ শুড বি ভেরি মাচ ফ্লুয়েন্সড ইন ইংলিশ। তো
তো আমার ভেলোরে থাকাকালীন আমাদের ইংলিশে কথা বলতে হতো। ইংলিশ যতটুকু জানতাম মানে লিখতে পারতাম ভালো, কিন্তু বলতে ফ্লুয়েন্সি ছিল না। তো ওই বাজার গবেষণা সংস্থায় কাজ করার সময় অনেক সময় বিদেশিদের সাথে কাজ করতে হতো বা আমাদের ইংলিশে তো একটা সময় মনে হলো যে আমি ডেইলি ইংলিশ বাচ্চাদের বই, এটা খুবই দরকার অন্যদের শোনার, যে আমরা মনে করি যে ইংলিশ একটা অনেক বড় ব্যাপার ল্যাঙ্গুয়েজ শেখাটা। আসলে আপনি যদি চান 6 মাসে স্কিলটা ডেভেলপ করতে পারবেন। এবং এটা খুবই বড় ব্যাপার যে আপনার ইংলিশ শোনা এবং ইংলিশ পড়া, এটাতে আপনার খুবই কাজ দেয়। তা আমি মনে হয় 2 মাসে আমার ইংলিশটাকে খুব বেশি ইমপ্রুভ করেছিলাম। তো আমি তখন বাচ্চাদের বই ফেমাস 5, সুইট বেলি হাই, এসব বই পড়তাম। তো ইংলিশটা ঝরঝরে ছিল। পরবর্তীতে ইংলিশে বইও লিখে ফেললাম। আপনাদের সামনে বইয়ের কভার দেখতে পাচ্ছেন। সো আমি তারপরে একটা সময়ে লেখাপড়ার গ্যাপ ছিল, শ্রীলঙ্কাতে এসে লেখাপড়া করেছি। তো ওই আমি লেখাপড়াতে এমফাসাইজ করতে চাই না, আমি একটা বলতে চাই যে মানুষ যে কোনো ভাবেই কিছু কিছু করতে চায় করতে পারে। আপনার লেখাপড়াটা একটা পার্ট অফ একটা জার্নি হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার হেলথটাও ইম্পর্টেন্ট আর আপনার অ্যাসোসিয়েশনটা ইম্পর্টেন্ট। সো যখন 4 থেকে 2006 পর্যন্ত 2010 পর্যন্ত আমি সরকারি চাকরি করেছি মিনিস্ট্রি অফ এডুকেশনের একজন বাংলাদেশি হিসেবে। একটা টপ নচ একটা ইনস্টিটিউটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছিলাম 11 বছর, যেখানে আমার আন্ডারে শ্রীলঙ্কান, ইভেন ব্রিটিশ, তারপরে আরাবিয়ান, ইজিপশিয়ান, ইন্ডিয়ান অনেকে আমার ডিপার্টমেন্টে 35 জন আমার ইয়েতে কাজ করত। এই না যে আমি খুব ভালো লিডার ছিলাম, বাট আই ওয়াজ নট এ টিম ম্যান। আমি সবাইকে ইন্সপায়ার করতে পারতাম যে চলো এই কাজটা সবাই মিলে করতে পারি। তো আমরা খুবই কাজ করাটাকে খুব এনজয় করতাম। আমি টিচিং লাইফটা এখনো মিস করি। তো আমি যেটা বলি যে আই টাচড অ্যাটলিস্ট 10,000 চিলড্রেনের জীবনে আমার ইনফ্লুয়েন্স আছে, এইটাই বলতে পারবো সব সময়। যেমন ইকবাল স্যারের হয়তো লাখখানেক বা তার চেয়ে বেশি, আর আমার হয়তো 1000 মালদ্বীপের পপুলেশন মাত্র 4 লাখ মানুষ, তার মধ্যে 10,000 মানুষকে আমি অনুপ্রাণিত করতে পেরেছি। তার মধ্যে এখন কেউ মিনিস্টার, কেউ হয়তো সেন্ট্রাল ব্যাংকের চিফ, ওরকম কাস্টমস হেড। ওইটা আমাকে ইয়ে করে। সরকারি চাকরির পাশাপাশি আমি যখন দেখলাম একটা ট্রেনিং ইনস্টিটিউটে কাজ করতাম পার্ট টাইম, তো খুবই কস্টলি মালদ্বীপস, ওই কস্ট কভার করার জন্য আমার টিউশনিতে যেতে হতো। তো একটা সময় মনে করলাম যে আমি একটা ইনস্টিটিউট করি, যেমন মাই ক্রিয়েটিভ একটা একটা সুন্দর ইনস্টিটিউট। তো ওইরকম একটা খুব অল্প পরিসরে শুরু করেছিলাম। তখন আমাদের র্যান্ক ছিল মাত্র মালদ্বীপিয়ান 5,000 বাংলাদেশি টাকায় ধরেন 25,000 টাকা। তো আমার বেতন ওসব দিয়ে রেন্টটা কভার করতে পারতাম। তো আমার ইয়েতে আমার সুবিধা ছিল যে আমার স্টুডেন্ট নাম্বার স্কুল লিভারের পরে তারা আমার কাছ থেকে ট্রেনিং নিতে আসতো এইচআর এবং মার্কেটিং এর এবং বিজনেসের। তো 2006 থেকে 2010 এর মধ্যে আমরা একটা খুবই দ্রুত একটা বড় ইনস্টিটিউটে পরিণত করতে পারলাম আর কি। সোললি আমি, আমার ফ্রেন্ড, পার্টনারশিপ কেউ ছিল না আমার সাথে, কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে সহায়তা করেছে। কোনো সময় আমার কোনো ব্যাংক লোন ছিল না, এখনো মানে বড় করতে গিয়ে হয়তো কিছুটা ব্যাংক লোন টোন নিতে হয়, যেটা আমাদের দরকার। কিন্তু তখন যখন শুরু করি, আমি আমার যে জিনিসটা একটা ইয়াং হার্টকে টাচ করতে পারে, তা আজকে আমি শ্রীলঙ্কাতে একটা সুন্দর বাড়িতে থাকছি বা ইয়ে করতে পারছি। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই যে আমি যখন ইনস্টিটিউটটা শুরু করি, আই ওয়াজ ক্লিনার, আই ওয়াজ অফিস বয়,
যেটা স্ট্রাগলটা ছিল এটাই, আমার পয়সা ছিল না অন্যকে পয়সা দেওয়ার। আই ওয়াজ রিসেপশনিস্ট আফটার স্কুল 8 আওয়ার্স ওয়ার্ক, আমি টিউশনে না গিয়ে আমার অফিসে চলে আসতাম, চলে এসে আমার ইনস্টিটিউটে বসতাম। একটা সুবিধা ছিল, আই হ্যাড এ গুড নেটওয়ার্কিং, মানুষ স্টুডেন্ট পেতে আমার অসুবিধা হয়নি। আমি 19 জন স্টুডেন্ট দিয়ে শুরু করি আমার স্কুল ইনস্টিটিউট, পাশাপাশি জবও করতাম। 2006 থেকে 2010 আমি চাকরি, এই ইনস্টিটিউট প্লাস চাকরিও করেছি। আই হ্যাড এ বিজনেস মাইন্ড সবসময়, যে আমি একটা বিজনেস করব। বিজনেস টিচার হওয়ার কারণে না, আমি খুব স্কুল জীবনেও আমার ফ্রেন্ডদের নিয়ে আমি পোল্ট্রি ফার্ম করেছিলাম। ম্যাট্রিকের এসএসসির পরে কাজ ছিল না, আমরা পোল্ট্রি ফার্ম করেছিলাম। তো আমার বাড়িতে অনেক জায়গা ছিল, পোল্ট্রি ফার্ম আমরা 2000 নট এইচএসসির পরে 1984 85 এর দিকে আমরা পোল্ট্রি ফার্ম করেছিলাম। সো উই মেড এ প্রফিট, কিন্তু কখনো দেখা গেল যে বিড়ালে খেয়ে ফেলেছে সব। সো আমরা ওই সময় আমার একটা সবসময় কাজ করতো যে আই ক্যান ডু বিজনেস, কিন্তু আমার পরিবারে কোনো বিজনেসম্যান ছিল না। আমাদের বাড়িতে হেচারি, মাছের হেচারি ছিল, আমার চাচার সাথে আমি হেল্প করতাম ডিগ্রির পরে, যখন ফ্রি টাইম গুলা কাজ করতাম ওনার সাথে বসে হিসাব টিসাব ওনার দেখতাম। তো I used to see there are a lot of gaps. 1988 এ বাংলাদেশে খুব একটা হ্যাচারি ছিল না। আমার চাচা উনি ওই ব্রাউনবাড়িয়াতে প্রথম হ্যাচারি করেন মাছের, তো ওইটাতে আমি হেল্প করতাম ওনাকে। তো ওইসব দেখতে দেখতে আমার মধ্যে একটা বিজনেস মাইন্ড কাজ করেছে। কিন্তু আমার যেটা বলতে চাই যে আমি জানি টিচিং, তা আমি যদি হ্যাচারি শুরু করি তাহলে আমার তো হবে না। তো আমার একটাই ধারণা ছিল, ট্রেনিং এবং টিচিং দিয়ে আমি আমার এটাকে বিজনেস ফর্মে বিজনেস করতে পারবো। সো বিজনেস মাইন্ড এবং মানি মাইন্ড দুইটার মধ্যে ডিফারেন্স আছে। একটা হলো যে আমার কত টাকা দরকার, মানুষ শুধু টাকা টাকা করে। মানি মাইন্ডটা হলো যে একটা বেগারেরও মানি মাইন্ড আছে। বেগার ইজ নট এ বিজনেস মাইন্ড। বেগার, আমি তাদের খারাপ বলি না, মানুষ both are driven, money mind, businessmenও driven by the need for money। একটা গরিব লোক যে কাজ করতে পারছে না, সেও ভিক্ষাবৃত্তি করে, কিন্তু তাদের দুজনের মধ্যে তফাৎটা হলো বিজনেস মাইন্ডে একটা মানুষ চিন্তা করে ক্রিয়েটিভ ভাবে যে আমি একটা কিছু করব, আই উইল মেক প্রফিট আউট অফ দ্যাট। আর যারা মানি মাইন্ড, তারা ধরুন শর্টকাট খুঁজতে চায়, যত দ্রুত টাকা বানাইতে চায়। যেমন আমি কালকে মাসুদ ভাইয়ের সাথে শেয়ার করছিলাম যে আপনি যদি একটা লাইনে দাঁড়ান, এক সময় কাউন্টারে পৌঁছে যাবেন। যত লম্বা লাইনই হোক, আপনি ধৈর্য ধরে দাঁড়াতে পারলে ইউ ক্যান রিচ দ্য কাউন্টার। এটা হচ্ছে জীবনের একটা বড় পরীক্ষা। আমাদের অডিয়েন্সে যারা আছেন, যদি আপনি বাসের টিকিট বা কিছু করতে যান, প্র্যাকটিস করেন যে ধৈর্য ধরে যে লাইনে দাঁড়ানোর। আমাদের দেশের মানুষকে ট্রেন করতে হবে মাইন্ডটা, যে আমাদের লাইনে দাঁড়াতে হবে, একটা সময় তো আমি কাউন্টারে পৌঁছে যাবো, আই ক্যান সাকসিড। কিন্তু একই সময় দেখবেন যে লাইনে দাঁড়ানো লোকের মধ্যে কিছু লোক শর্টকাট খোঁজে, ব্ল্যাকে টিকিট কাটতে চায়। এইগুলো হলো শাহিদ করিমের মতো লোকরা। সরি টু ব্রিং দিস, কারণ এটা বলা দরকার, এইগুলা আমাদের হিরো হয়ে যাচ্ছে। যেসব অসৎ লোকরা আমাদের ইয়াং মাইন্ডকে ইনফ্লুয়েন্স করছে যে শর্টকাট প্রচুর টাকা বানানোর জন্য, এগুলো হলো মানি মাইন্ড। আর বিজনেস মাইন্ড হলো ইউ আর ক্রিয়েটিভ। আপনি আপনার স্কিল দিয়ে ইউ ডু সাম বিজনেস এন্ড ইউ মেক প্রফিট, আর আপনি ইউ ক্রিয়েট জব, আপনি তাদেরকে চাকরি করার সুযোগ দিচ্ছেন। এখন পৃথিবীতে বিল গেটস বলেন, আম্বানি বলেন, তারা কেউই বিলিয়নিয়ার ছিল না জন্মের পর থেকে। তারা বিজনেস মাইন্ডটাকে কাজ করে আজকে এত বড় হয়েছে। সো যারা শর্টকাট করে, যারা লাইনে দাঁড়াতে না পারে, এবং তাদের যদি তাদের ভিশন না থাকে, তারা শুধু মানি মাইন্ড তৈরি করতে চায়। ভিশনটা হলো যেটা আমি একটা পারপাস তৈরি হয় যে আমি টাকা দিয়ে কি করব। তো আপনি যে কাজটাই আজকে করছেন, সেই কাজটা যদি আপনি পারপাস বের করতে পারেন, আপনার জীবনের উদ্দেশ্য,
সেটা দিয়ে আপনার আপনার কি হবে বা অন্যের কি হবে এটা যদি আপনি বের করতে পারবেন, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। যদি আমি আর আপনি আজকে খুঁজে বের করতে পারি আমি টিচার হব, ফাইন, টিচার হলে আমার বেতন পাবো, এটা দিয়ে আমার ফ্যামিলি চলবে। আমার টিচার হলে আরেকটা লোক যদি উপকৃত হয়, আরেকটা মানুষকে যদি আমি ভালো করতে পারি, সেটা যেটা আমাদের পারপাস, সেটা জীবনের চেয়ে বড়। জীবন ছোট আমরা অনেকে মনে করি, নো। আপনি যদি আপনার পিছনের দিকে তাকান, ইকবাল স্যার, যদি আপনি হয়তো 70 এখন, আপনি যদি 74. পিছনের দিকে তাকান, আপনি দেখবেন যে আপনি অনেক অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু 70 ইয়ার্স অনেকের কাছে মনে হতে পারে অনেক ছোট। নো, আপনার যেই অবদান পিছনে, আপনার ফ্যামিলি আপনার ছেলেকে হার্ভার্ডে পড়িয়েছেন, আহ, তো ওইগুলা, তারপরে কতগুলা মানুষের জীবনে আপনি টাচ করেছেন, এটা অনেক বড়। তো আমি চাই সবাই তার পারপাস অফ লাইফটা বের করুক। ইকবাল স্যার যে কোয়ালিফিকেশন, উনি হয়তো আজকে আর কোনো ব্যাংকের এমডি হতে পারতেন, অথবা কোনো কোম্পানির সিইও, উনি যদি অন্য চাকরিতে যেতে পারতেন, কিন্তু হি স্যাক্রিফাইস ইন আদার ওয়ে, এডুকেটিং পিপল। মাসুদ ভাই, apart from his work, he contributes his life, part of his life, to ignite people. তো আমি মনে করতাম যে আমি টিচার, আমার পারপাস অফ লাইফ টু টিচ পিপল, গিভ দ্য স্কিল। মাসুদ ভাই যেটা আজকে করতে যাচ্ছেন, স্কিল শুধু আইটি না, ওয়েব ডেভেলপমেন্ট না, আপনি যদি স্কিল কিছু হইতে চান, ইউ ক্যান বি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। হ্যাঁ, আপনি যদি চাইনিজ ভাষা শিখেন, দুনিয়াতে একটা 1/4 অফ দ্য পপুলেশন এখন, 1/5 অফ দ্য পপুলেশন চাইনিজ ভাষাতে কথা বলে, ইংলিশের বাইরে আরেকটা বড় ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি চাইনিজও শিখেন, আপনার বড় একটা। আমি অনেক সময় আমার ছেলেকে বলতাম যে, why don't you speak learn Chinese if you want to earn more money? সো আমি যে কোনো স্কিল মানুষকে বড় করতে পারে, সেটা আপনি কিভাবে আপনার চিন্তাটাকে বড় করতে পারবেন। চিন্তাটা হলো যে রাবারের মতো, যত ইচ্ছা তত বড় করা যায়। তো ভিশনটা হলো যে এরকম, আমাদের জীবন চিন্তা ভাবনাটা আমাদের জীবনের চেয়ে বড় হতে হবে। যেমন আমি যদি চিন্তা করি যে আমার 100 কোটি টাকা দরকার, আমার একটা হসপিটাল করব, যেটা খুবই কম পয়সায় মানুষ যাতে চিকিৎসা পায়। কিন্তু এখন যদি বলি, মানুষ হাসবে, কিন্তু আমি যদি প্ল্যান করি যে এই কাজ করলে আমি এটা করতে পারবো, ইউ ক্যান অ্যাচিভ ইট। তো আমার এই মানি মাইন্ড এবং বিজনেস মাইন্ডের কথাটা বলার উদ্দেশ্য হলো যে, বিজনেস মাইন্ডটা অনেক ক্রিয়েটিভ মাইন্ড, মানি মাইন্ডটা হলো যে একটা একটা ভিক্ষুক, আসলে সে সারা জীবন ভিক্ষা করে, কিন্তু তার বাড়িতে সে কোনো ঘর করে না, সে কোনো কন্ট্রিবিউট সমাজে করে না, কিন্তু সে চিন্তা করলে অনেকে ফিজিক্যালি এবল মানুষও ভিক্ষা করে, কারণ এটা সহজ। কিন্তু যিনি অন্ধ বা ফিজিক্যালি ডিসেবল মানুষ ভিক্ষা করছেন, সেটার একটা যৌক্তিকতা আছে। কিন্তু একটা কমফোর্টে মানুষ চলে আসে। কমফোর্ট জোন বলতে আমি বলি যে জীবনে যে অলসতা একটা বড় একটা দুঃখের ব্যাপার, যে আমরা অনেক সময় কমফোর্ট জোনে থাকি, we can't come out of this. সো যেটা আমরা সহজ মনে করি সেটাই করতে থাকি। আর একটা রিসার্চ, লন্ডন ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা গেছে, কোনো হ্যাবিট, যদি নতুন কোনো হ্যাবিট আপনি গ্রো করতে চান, ধরেন আপনি জীবনে একটা ভ্যালু এড করবেন, আমি ভোরবেলা 4টার সময় উঠে আমি লেখাপড়া করব। তো আপনি যদি 2 মাস 66 ডেজ রেগুলারলি করেন উইদাউট এনি ফ্ল, তো আপনি ওই জিনিসটা আপনার একটা অভ্যাসে পরবর্তীতে আপনার সকালে না উঠলে আপনার ভালো লাগবে না। সো ইট বিকামস এ হ্যাবিট। এটা একটা স্কিল। আপনি 2 মাস 66 ডেজ আপনি যদি এটা করতে পারেন, কোনো কিছু একটা হ্যাবিট তৈরি করতে পারেন, ইউ বিকাম, ওই এরিয়াতে আপনি আপনার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। এটা একটা এনজাইম বা কেমিক্যাল, এটা সিক্রেট হয় ব্রেন থেকে, এটার নাম হলো সিরোটোনিন। ওইটা আপনার শরীরে এবং মনে এটা ইনফ্লুয়েন্স করে একটা 66 পরে। তো আপনি যদি একটা ব্যথাকেও পুষতে থাকেন 66 ডেজ, সেটা আপনার অভ্যাস হয়ে যাবে, ব্যথাটা না থাকলে আপনার ভালো লাগবে না।
সে যদি আপনি ব্যথা থেকে কাম আউট হতে চান, আপনি এটা 66 আগেই আপনার এটা তৈরি করতে হবে। ধরুন আমার ব্যাক পেইন হয়, তো অনেক চিকিৎসা করলাম, ব্যাক পেইনের কাজ হয় না, কিন্তু আমি এটাকে সবসময় বিট করার চেষ্টা করি। তো এক্সারসাইজ করে শরীর ঠিক রাখি। তো আপনার এই 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 টিপস গুলা দিচ্ছি যে আপনি যদি কোনো স্টুডেন্ট বা কেউ যদি আপনার জীবনে ভ্যালু এড করতে চান, কোনো কিছু যে আপনি যদি বলেন যে আমি জীবনে কখনো মিথ্যা বলবো না, 2 মাস প্র্যাকটিস করেন, লিখে রাখেন যে আপনি কয়টা মিথ্যা কথা দিনে বলছেন, আস্তে আস্তে কমান, সিগারেট কমানোর মতোই। তো একটা সময় দেখা গেল যে আপনি আর মিথ্যা বলতে ভাল লাগে না। তো আমি একটার পর একটা তো সুইচ করছি, যেহেতু এটা এটা আমি জানি না মাসুদ ভাই আপনার কাছে কেমন লাগছে, am I doing okay? Boss, carry on, boss. ভালো লাগছে। We are getting motivation. Carry on. না না, আমি মোটিভেশন না, আমি যেটা You are a life coach, না? তাই না? আপনি জীবন সম্বন্ধে কথা বলছেন। আমি জীবনটারে সহজ সহজ পদ্ধতিতে, এটা যাতে প্রেশার না হয়। জীবন একটা এমন একটা জিনিস যে আপনার ভ্যালু এড করতে হবে। একটা মানুষ আপনাকে দেখলে শ্রদ্ধা করতে হবে। তো একটা মানুষ যদি আপনাকে রাস্তায় দেখে, সবাই, আমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আলামিন বলতেন, যিনি তখন ইসলাম ধর্ম ইন্ট্রোডিউস হওয়ার আগে এজ এ ইসলাম, তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেই ওনাকে মানুষ শ্রদ্ধা করতেন। কেন? এই এই উনি কখনো মিথ্যা বলেন নাই। তো আমাদের দেশে আমাদের সবার জীবনে সততা এবং পড়াশোনার পরেও যে জিনিসটা দেখা গেল, একটা মানুষকে আপনি একজনকে সিইও বানান, তার ভিতরে যদি মিনিমাম বেসিক অনেস্টি না থাকে, তাহলে আপনি তার কাছে, এটা হলো একটা স্কিল, সফট স্কিলের চেয়ে বড়, এটা হলো সফট পাওয়ার। আমি বলি যে আপনি যদি জীবনে ভ্যালু এড করতে চান, অনেক কিছুই এড করতে পারেন। যে আমি দিনে সপ্তাহে 2 দিন ফাস্টিং করব, যেতে আমাদের খাবার কম খেতে হয়, তাতে আমার শরীর ভালো থাকবে, এটা একটা ভ্যালু। তো আপনি যদি 2 মাস বা 66 ডেজ এটা করেন, সো ইট উইল বি হ্যাবিট। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে 2 ঘন্টা পড়বেন, সো এটা যদি 2 মাস, সরি 66 ডেজ এক নাগারে প্র্যাকটিস করেন, ইট উইল বি হ্যাবিট। যারা সুগার, ব্লাড সুগারের সমস্যা আছে, ডায়াবেটিক, এটা স্বাস্থ্যের টিপস। আপনি যদি 66 ডেজ এক নাগারে চিনি খাওয়া বন্ধ করতে পারেন, দেখবেন যে এরপরের দিন আর চিনি আর ভাল লাগে না। সো ইট বিকামস এ হ্যাবিট। এটা হ্যাবিটটা আসলে সবকিছুই মাথাতে, আমাদের ব্রেইনের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে ঢুকে থাকে। সো হ্যাবিট ফর্ম করা যায়। আরেকটা টিপস হলো, এটা হলো ম্যালকম টিপিং পয়েন্টের রাইটার, আমার এই মুহূর্তে নামটা মনে আছে, 10,000 আওয়ার্স থিওরি। আপনি এটা একদম সহি থিওরি, যেটা বলতেছে, সহি কথাটা আপনার এইখানে দেখলাম, এই জন্য বললাম, একদম খাঁটি একটা থিওরি, যে জিনিসটা আপনি যদি 10,000 আওয়ার্স এনি জিনিস আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, ইউ বিকাম সামওয়ান বিগ ইন দিস এরিয়া। ধরেন একজন অলিম্পিক গোল্ড মেডালিস্ট, সে যদি কন্টিনিউয়াসলি 10,000 আওয়ার্স সেই জিনিসটা প্র্যাকটিস করে, সে এটা অলিম্পিয়ানদের, অলিম্পিক গোল্ড মেডালিস্টের উপর রিসার্চ করা একটা বই, রিসার্চ থিওরি 10,000, ওই স্কিলটা খুবই কাজে লাগে। যদি আমার ছোট ভাই বোনেরা, আমার যারা শুনছেন, আপনি 10,000 আওয়ার্স ডেডিকেট করলে কোনো কিছুতে, আপনি 10,000 আওয়ার্স ডেডিকেট করলে, সেটাতে আপনি আপনার রিজিয়নে না, সারা দুনিয়াতে একজন স্কিল লোক হয়ে যেতে পারেন। ডেডিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 10,000 আওয়ার। তো আমি 5 ইয়ার্স মিলিয়নিয়ার প্ল্যানটা ওইভাবেই লিখেছিলাম যে 5 বছর কিন্তু অনেক আওয়ার্স। আমার এক্স্যাক্টলি আওয়ার্স গুলো মনে নাই। 365 ডেজ ইনটু 24 ইনটু 5, চিন্তা করেন কত বছর। তো এটাতে 1/3 যদি আপনি ডেডিকেট করেন আপনার স্কিলের জন্য, ইউ বিকাম সামওয়ান সো বিগ। আপনি গরিব হন, ধনী হন, সেটার জন্য না, আপনি যদি ডেডিকেট করতে পারেন এই 10,000 আওয়ার্স আপনার জীবনের জন্য, যেহেতু এটা জীবনের পরিকল্পনার সেশন, আপনি ডিসাইড করেন 10,000 আওয়ার্স। সো আমার জীবনেও 10,000 আওয়ার্স এর চেয়ে বেশি আমি কাজ করেছি
যার জন্য আজকে এতটুকু এসে পারছি। ডেডিকেটেড 10,000 আওয়ার্স পরিকল্পনার কারণে আমি একটা ইনস্টিটিউটের পরে এমআই কলেজ, যেটাকে মাই কলেজ নামে পরিচিত, ইকবাল স্যার এসেছিলেন, আমি ধন্য। তিনি আমাকে হেল্প করেছেন অনেক সিলেবাস ডেভেলপমেন্টের জন্য। উনি আমার কনসালটেন্ট। তো আমি মালদ্বীপসে একজন বাংলাদেশী হিসাবে আপনাদের প্রাউড ফিল করতে পারেন যে সবচেয়ে বেশি ব্রাঞ্চড মালদ্বীপসের পপুলেশন আমি বলেছিলাম 4 লাখ, এর মধ্যে 2400 হলো আমার স্টুডেন্ট। এখন বর্তমানে 2400 স্টুডেন্ট, সবচেয়ে বেশি ব্রাঞ্চ আমাদের। এবং এটা সিঙ্গেললি কাজ করেছি আমার মাথা, কিন্তু আমার সাথে টিম ম্যান ছিল অনেক, এখনো আছে। সো দে আর ভেরি ডেডিকেটেড। সো আমি ইন্সপায়ার করতে পেরেছি আরো 105 জন আমার সাথে কাজ করেন যারা, এবং যারা আমার সাথে পার্ট টাইম কাজ করেন। সো আমি বিজনেসের জন্য এটা বলছি না, যে ডেডিকেশন, যে জিনিসটা করবেন সেটার জন্য একটা লক্ষ্য থাকতে হবে যে আপনার 5 বছরে আমি এই কাজটা করব। আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আমার ইয়াং মাইন্ড যারা আছেন আমার সামনে, তাদেরকে বলি যে ভাই আপনি 5 বছর পরে কোথায় যেতে চান, চিন্তা করেন তো, বলেন তো। কি আমি ইউটিএইচএম ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্টদের সামনে আমি একটা সেশন করেছিলাম, সেম সেশন ডিফারেন্ট ওয়ে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা পিএইচডি করছিল তখন, তোমরা 5 বছর পরে কে কোথাও কি করবে? নট এ সিঙ্গেল পারসন আনসার্ড 5 বছর পরে কোথায় থাকবে, কি করবে, কোথায় তুমি দেখতে চাও তোমাকে। এই কোশ্চেনটা আমি আমার অডিয়েন্সকে করছি। আজকে থেকে নিয়ে 5 বছর পরে আপনি কোথায় আপনাকে দেখতে চান, যদি সেটা ভিশন করতে পারেন, এবং দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট, আপনার ফার্স্ট স্টেপ টু ক্লাইম্বিং এভারেস্ট। আপনি আজকে যদি বসে এখানে নোট করেন যে আমি 5 বছর পরে আমি এই জায়গায় থাকতে চাই, ইউ উইল ইনশাআল্লাহ you take the first step in your journey, success journey. So যেই জিনিসটা আপনি স্কিল মাই ক্রিয়েটিভের মাধ্যমে হোক আর যাই করেন, যে স্কিলটা আপনি নিবেন, সেই স্কিলটার মাধ্যমে আপনি কোথায় পৌঁছতে চান আপনাকে, সেটা যদি 5 বছর পরে আপনাকে ভিজুয়ালাইজ করতে পারেন, 5 বছর পরে মাসুদ ভাই যদি দেখতে চান আপনাকে কোন কোন জায়গায়, you may, if you can think, you will be someone big. যেটা আজকের সেশনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর অসম্ভব বলতে কিছু নাই। আপনি হয়তো অডিয়েন্সের অনেকেই স্লাইড শোতে দেখেছেন যে আমি একটা লোক আগুনের উপর হাঁটছে। ইটস মি। সিডনিতে অ্যান্টনি রবিন্সের একটা ট্রেনিং এ আমি গিয়েছিলাম। তো আমি দেখলাম অনেক লোক আগুনে হাঁটছে। আমি চিন্তা করলাম যে আগুনে হাঁটলে পা পুড়ে যাবে। তারপর একটা চিন্তা হলো, অন্যরা যদি পারে আমিও পারবো না কেন? সো আই অলসো ওয়াক, নট অনলি ওয়ান্স, থ্রাইস। কেন? 3 বারের মাথায় ওরা ছবি তুলতে দেয় না, একটা ছবি আমি লুকিয়ে তুলেছি, কারণ এই ছবিটা আমার অন্যদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য, আমার বাচ্চাদের। তার পরবর্তীতে সিঙ্গাপুরে আমার ছেলে মেয়েদেরও হাঁটিয়েছিলাম এই আগুনের উপর। তো সো দে হ্যাভ টু কাম আউট ফ্রম দ্য ফিয়ার দ্যাট আই কান্ট ডু এনিথিং, আই কান্ট ডু দ্যাট। কিন্তু আসলে কথা হলো যে ফিয়ার আমাদের খেয়ে ফেলে, কিন্তু আপনি যদি এক্সিকিউট করতে পারেন, আপনার ওইটা ফিয়ারটা চলে যাবে। আজকে আমি যদি, আমার খুব ইচ্ছা একটা হসপিটাল করার, এখানে বলি যে এটা আই ওয়ান্ট টু এক্সিকিউট, ইট নিডস লট অফ মানি, আমার ভিলেজে লাগবে। কিন্তু এখন যদি আমি 3 বছর আগে আমার বাবার সাথে শেয়ার করলাম, যখন ইট নিডস লট অফ মানি, কিন্তু আমি এখন চিন্তা করি ইট উইল নট বি ইম্পসিবল ফর মি অ্যানাদার 5 ইয়ার্স টাইম টু মেক, যদি আল্লাহ আমাকে হায়াত দেন, so I will be able to do that. So এই জিনিসটা ইম্পসিবল বলতে কিছু নাই যদি আপনি এক্সিকিউট করতে পারেন। তো আপনি যদি এখানে বসে চিন্তা করেন জার্মান ভাষা শিখবেন, তো আপনি জার্মানের কিছুই জানেন না, কিন্তু জার্মান ভাষা আপনি যাবেন 1-2 বছর পরে, জার্মান ভাষা শিখে জার্মানে যাচ্ছেন, আপনার কাজ আছে। জার্মান ভাষা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো আপনি যদি ডেইলি আধা ঘন্টা সময় দেন লিসেনিং, এবং আপনার ইয়ারকে অভ্যাস করান যে জার্মান ভাষা শোনার, আস্তে আস্তে ইট উইল বি সামথিং। সো যে কোনো স্কিল
আপনার কাছে 1 বছরে এটা কোনো ব্যাপার না, একটা পর্যায়ে আপনি চলে যেতে পারবেন। 1 বছরে একটা ভালো পর্যায়ে, 6 মাসে বেসিক পর্যায়ে, 1 বছর হ্যান্ডেল করতে পারলে এটা শরীর চর্চার মতোই। আপনার ওজন বেড়ে গেছে 25 পাউন্ড বেশি, কিন্তু আপনি যদি একদিনে কমাইতে চান তাহলে আপনার অপারেশন করে কমাতে হবে। আর এটা শর্টকাট, যেটা আপনার অনেক ক্ষতি হবে। আর যদি আপনি 1 ঘন্টা হাঁটেন ডেইলি, ডেডিকেটেড হাঁটা, আপনি 1 বছর পরে দেখবেন যে আপনার 25 কেজি না, আপনার রেসপিরেটরি সিস্টেম ভালো হয়ে গেছে, ইউ ডোন্ট হ্যাভ প্রেসার, আপনার ডায়াবেটিক না, আপনার তো ওজন কমবে, ইউ লুক গুড। সো আপনি যে জিনিস, এটা একটা মেটাফর হিসাবে আমি তৈরি করলাম, যে শরীর বা যে কোনো জিনিস আপনি যদি ডেডিকেটেড আওয়ার্স মেনটেন করেন, ছোট ছোট স্টেপ নিয়ে, ইউ ক্যান ডু দ্যাট। সো আমার সামনে ছোট ভাই বোনেরা আছেন, বা বড় বা অনেক অনেক প্রফেশনাল আছেন। আমি বিশ্বাস করি আমার জীবনের যেসব ঘটনা, আমার কাছে ওইগুলা খুব একটা, যদি আপনি শরীর চর্চা করতে যান বা আপনার ফ্যাট বার্নিং করতে যান, ইটস ভেরি কষ্টকর, খুবই পেইনফুল। আপনি যদি সালমান খানের নাম অনেকেই শুনেছে, হিন্দি ফিল্মের অ্যাক্টর, মানে সারা জীবন সে বডি বিল্ডিং এর জন্য সে ফেমাস। সে কি করে বলে যে, আই হেট এক্সারসাইজিং 2 to 3 hours এভরি ডে, কিন্তু এটাই আমার স্ট্রাগল অনলি। কিন্তু যখন 2-3 আওয়ার শেষ হয়, আই ফিল ভেরি গুড। আমার জীবনে অনেক উত্থান পতন গেছে, সেটা এখনো আছে। মানে জীবনটা খুব আমরা বলি না, বেড অফ রোজেস, জীবনটা আপনার ফুলেল বিছানা না। আসলে সত্যি জীবনটা হলো একটা স্ট্রাগল, ইটস এ জার্নি। আপনার নিতে হবে, জীবনটাকে সামনে এগিয়ে নিতে হবে। ওই জীবনের জার্নিতে আপনি কতজন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন, সমাজে কি করতে পেরেছেন, সেটা হলো আপনার বড় পাওয়া। আমি হয়তো অনেক বাড়ি গাড়ি কিছুই করতে পারি না, আমি এখনো বলতে পারবো যে আমার কলেজ থেকে অন্ততপক্ষে 10,000 স্টুডেন্ট গ্রাজুয়েট হয়েছে। সো ইটস বিগ থিং। হ্যাঁ, তো আমি একটা বই লিখতে পেরেছি। তো জার্নির এই জিনিসটা হলো যে আমাকে কোনো কিছু আটকায়নি। আমি 17টা ব্রাঞ্চ করেছি আমার কোনো লোন ছাড়া। আমার জীবনের একটা অংশ, এটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। আমি বাড়ি করি নাই, তখন আমি কলেজ করেছি। আমি গাড়ি কিনি নাই, আপনার আমি ডেডিকেট করেছি আমার লাইফের একটা ইনকাম ওই কাজে। তো আমি যদি দুইটাই করতে চাইতাম তাহলে আমি কলাপস করতাম, আমার বড় করতে হতো। আমার সবচেয়ে বড় জিনিস হলো যে আমি ফ্যামিলিকে বলেছি, আই ডোন্ট ওয়ান্ট টু বিল্ড হাউস, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনিথিং, বাট উইল লিভ গুড, বেটার। কিন্তু আমার জীবনের লক্ষ্য হলো এটা। প্রতিটা মানুষই একটা ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার ওয়াইফ একজন ইন্ডিভিজুয়াল, তার চাওয়া পাওয়া আছে, আমার ছেলে মেয়ের চাওয়া পাওয়া আছে, কিন্তু আমারও তো একটা জীবন আছে। আমি কি সারা জীবন আমার ছেলে মেয়ে বউ বাচ্চা ওদের নিয়ে থাকবো না? আমার কোনো প্যাশন আছে, থাকতে পারে, আমি তাদেরকেও দেখবো, আমার প্যাশনটাও আমি ফলো করব। যেই জিনিসটা যদি আপনি আজকে বলতে পারেন যে হোয়াট ইজ মাই প্যাশন, এইটারে যদি আমরা ফলো করতে পারি, আর আমার রেসপন্সিবিলিটিটা সাথে একই সাথে কাজ করতে পারি, উই ক্যান ডু গুড। তো একটা কোয়েশ্চেন আমার অডিয়েন্সকে জিজ্ঞাসা করি, হোয়াই ইউ আর হিয়ার। যদি আপনি বাইর করতে পারেন হোয়াই ইউ আর হিয়ার টুডে, কোয়েশ্চেনটা হলো অনেক ইনার। হোয়াই, কেন আপনি আজকে এখানে। আসলে কোয়েশ্চেনটা হলো যে আপনি কেন দুনিয়াতে আসছেন। এটা যদি বুঝতে পারেন, কারণ প্রতিটা লোককে আল্লাহ ইউনিক এবিলিটি দিয়ে পাঠিয়েছেন। আমরা মুসলমান বা অন্যান্য ধর্ম সেম ইউনিক এবিলিটি দিয়ে পাঠিয়েছেন কোন একটা পারপাসে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই পারপাসটা যদি আপনি বের করতে পারেন, ইউ ট্রাই। হ্যাঁ, আমরা অনেকে বলি যে আল্লাহর ইচ্ছা না হইলে এটা হইতে পারে না, সত্যি। কিন্তু আল্লাহ আমাদের ফ্রি উইল দিয়েছেন, আমাদের ইচ্ছা এবং আমাদের এটাকে আল্লাহর সাথে বলা, যে আল্লাহর কাছে চাওয়া যে আমি এটা করতে চাই। আর আমি একটা ফর্মুলা আপনাদের সাথে বলতে চাই যে আমি 5 বছরে আমার পরিকল্পনাটা আমি লিখে ফেলি।
2020 তে আমি কি করব, 2021 এ কি করব, 22 তে কি করব, এইভাবে যদি আমি করি, এইটা লিখি, লিখে আমি বলবো যে ভিজুয়ালাইজেশন করি। ভিজুয়ালাইজেশন মানে মনের দৃষ্টিতে দেখা। এটা প্রতিদিনই আমি চেষ্টা করি দেখার জন্য। ভিজুয়ালাইজেশন এটা মনের দৃষ্টিতে দেখা মানে আসলে কথাটা হলো সুন্দর একটা কথা। দা ফকির একটা বই, মানে আমাদের ভাষায় ফকির, একটা আউলিয়া, এই বইটাতে ছিল যে মানে হায়ার ইন্টেলিজেন্স ওয়ান্টস টু সি দ্য ইন্টেনশন, হিউম্যান বিইং ওয়ান্টস টু সি দ্য রেজাল্ট। তো আল্লাহর সাথে যদি আপনার ইন্টেনশনটা শেয়ার করতে পারেন নীরবে বসে, যে আমি আল্লাহ আমি কাজটা করতে চাই, এই আল্লাহ কি কোনো খারাপ কাজ আপনাকে করতে দেবেন? নো। আপনার আপনার ইন্টেনশনটা আপনি শেয়ার করবেন আল্লাহর সাথে, যে এটা আমার ইন্টেনশন। আল্লাহ তো অন্তর্যামী, জানেনই আপনি কি করতে চান। আল্লাহ আপনাকে স্ট্রেংথ দিবেন সেটা অ্যাচিভ করার জন্য, কিন্তু একটা একটা স্ট্রাগলও দিবেন। নাথিং উইল বি স্মুথ। হ্যাঁ, তো আপনার এই জিনিসটা আমি বলতে চাই যে ভিজুয়ালাইজেশন করেন নীরবে বসে, যে এই বছর আমি এই জিনিসটা অ্যাচিভ করে মনে মনে আপনাকে দেখেন, ওই স্টেট অফ মাইন্ডটা নিয়ে আসেন যে আমি আজকে ওয়েব ডিজাইনার হব। ওয়েব ডিজাইনার হয়ে আমি কি করছি? 10,000 ওয়েব ডিজাইন করেছি প্রথম 1 বছরে। এটা করতে যাচ্ছি। আপনি ওয়েব ডিজাইনার, এই ক্লায়েন্টের সাথে এই ডিল করছে, আপনি নিজের চোখে এগুলা দেখেন। প্র্যাকটিস হওয়ার আগে, শুরু করার আগে মনে মনে দেখেন। এটাতে কি হচ্ছে? ইউ মেক ইউর ব্রেন ট্রেন্ড। আপনার মাইন্ডটাকে আপনি ট্রেন করছেন। সো ভিজুয়ালাইজেশন হলো একটা বড় জিনিস। আল্লাহ অন্তর্যামী, আপনাকে দেখছেন, আপনি এটা করতে যাচ্ছেন। আল্লাহ কাছে আপনি সৃষ্টিকর্তার কাছে সবাই খুব প্রিয়, কারণ আমাদেরকে খুব ভালোভাবেই আল্লাহ পাঠিয়েছেন সৃষ্টির জন্য, এবং আমাদের সামনেই অনেকগুলো স্ট্রাগল দিয়েছেন। ইটস এ পার্ট অফ লাইফ। তো আপনি যদি এটাকে আপনি হইলেন আপনার জীবনের ক্রাফটম্যান, আল্লাহর সাথে শেয়ার করবেন। আপনি হলেন একজন, মনটা, আপনার লাইফটা হলো, আপনি একজন আর্টিস্ট। আপনার লাইফটাকে কত সুন্দর করবেন সেটা আপনার দায়িত্ব। শুধু আল্লাহর কাছে আমি চাইবেন যেটা আমি করতে চাই। ইউ ডু হার্ড ওয়ার্ক, এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন যে আই ওয়ান্ট টু অ্যাচিভ ইট। Why I want to achieve it? It will help these people, my family, greater. আপনার পারপাস অফ লাইফটা শুধু হবে এটা জীবনের চেয়েও বড়। আমি আর কতদিন বাঁচবো সেটা চিন্তা করে যদি কাজ করেন তাহলে হবে না। এপিজে আব্দুল কালাম, লেট এপিজে আব্দুল কালাম এর একটা মিটিং আমি ছিলাম। মানে উনি 50 লাখ ইয়াং পিপল মানে ইগনাইট করেছেন ফিজিক্যালি গিয়ে। সেটা কেন বলছেন? উনি জানতে পারলেন সিক্রেট অফ লাইফ, যেটা বললেন যে ছোট চিন্তা করা মহাপাপ, বড় চিন্তা, ম্যাসিভ মেগা থিঙ্কিং ইজ সামথিং ইম্পর্টেন্ট। যার জন্য আজকে ইন্ডিয়া, আমাদের নেইবারিং কান্ট্রি সাউথ এশিয়াতে এত বড়। 50 লাখ। আজকে মাসুদ পারভেজ চেষ্টা করলে আপনি আমাদের চেয়েও বড় কিছু করতে পারেন, আপনার চেয়েও বড় আরেকজনকে করতে পারেন, যদি চিন্তাটা এভাবে করতে পারেন যে ছোট চিন্তা করা মহাপাপ, আমি গরিবের ছেলে, আমি এটা করতে পারবো না। নো, ইউ শুড হ্যাভ এ প্ল্যান। ছোট ছোট স্টেপ নিয়ে 5 বছরে আপনি যে অ্যাচিভমেন্টটা করবেন সেটা হলো 5 বছর পরে দেখবেন আরে আমি তো এটা করে ফেলেছি। ইউ হ্যাভ টু স্ট্রাগল। আমার যখন $2,000 নিয়ে আমি ব্যবসা শুরু করি, আলহামদুলিল্লাহ আই হ্যাভ 17 ব্রাঞ্চেস। আমার কোনো ব্যাংক লোন ছিল না 17 ব্রাঞ্চ করা পর্যন্ত। 110 জনের মতো এমপ্লয়ি টুডে। আর 2018 এ আমাদের 16 এ আমার 17 ব্রাঞ্চ, 2010 থেকে 6 বছরে। সো মানি ইজ নট এ প্রবলেম, ইট ইজ জার্নি। আপনি কমপ্লিট করতে পারলে এটা অটোমেটিক্যালি হয়। তো আমাদের নিয়মটা হলো যে আমরা 5 বছরের একটা প্ল্যান করি, ওই 5 বছরে আমাদের কে কি কাজ করবে সেটা করি, তারপরে ওই পরিকল্পনাটা আমি আল্লাহর সাথে শেয়ার করি।
যে আমি এটা করতে চাই, এটা করলে এটা হবে, আরো 10টা লোকের চাকরি হবে, তো আমারও ইনকাম বাড়বে, এটা দিয়ে আমি হসপিটালের কাজ করব, সেটা আমার একটা একটা আল্লাহর সাথে শেয়ার করি, এটা কোনো চিটিং না, এটা মনে মনে বসে মিডনাইটে মানুষ তাহাজ্জুদ করে, আমি আল্লাহর সাথে আমার কথাটা শেয়ার করি, সকালে উঠে এটা শেয়ার করি। আপনি যদি 20 দিন কমপক্ষে আপনার লক্ষ্যগুলা আল্লাহর সাথে শেয়ার করেন বা ভিজুয়ালাইজেশন করেন বা কোনো আইডিয়া নিয়ে চিন্তা করেন বা লিখে রাখেন, you have 100% chance to achieve it, 100%, কারণ আপনার মন আপনাকে প্রভাবিত করবে এটা করার জন্য, কারণ মনই আসল জিনিস। মাইন্ড, বডি এন্ড সোল ডেডিকেট করতে পারলে আপনার মাইন্ড, বডি এন্ড সোল যখন আপনি ডেডিকেট করতে পারবেন, ইউ উইল নেভার ফেল। দেরি হতে পারে কিন্তু করবেন। আরেকটা জিনিস আমার ছোট ভাই বোনদের সাথে শেয়ার করতে চাই, যে তোমরা দেখো যে আমি একটা স্লাইডে দেখেছি একটা বুড়ো মানুষ আর একটা কাপল, আর একটা হলো গরিব কাপল দেখাচ্ছি। খুব একটা কাপল খুব এনজয় করতেছে বুড়োর জীবনটা, আর একটা কাপল এখনো বুড়ো বয়সে স্ট্রাগল করতেছে। সি দিস, nobody wants to struggle at the end of the life. We want to be with the family, comfort zone থাকতে চাই। স্লাইড নাম্বার 5 ওইটাতে দেখেন, ওই জায়গাটাতে যদি দেখেন, সো সি, আপনি কি বা আমরা কি চাই একটা বয়স হওয়ার পরে আমরা ওই বয়সে গিয়ে সাফার করি? নো, উই ডোন্ট ওয়ান্ট টু স্ট্রাগল। দিস ইজ দ্য বেস্ট টাইম। আপনি কন্টিনিউ করেন বস, আমি আচ্ছা, স্লাইডে নিয়ে যাচ্ছি। এই স্লাইডটা একটু রাখি। এই স্লাইডটাতে একটা দিয়ে, নাথিং ইজ ইম্পসিবল ইফ ইউ ক্যান চেঞ্জ আওয়ার স্টেট অফ মাইন্ড। আমি যখন সিডনিতে, এটা আমার ছবি, এটা ছবিটা ক্যামেরার কারণে আর আগুনটা একটু বেশি দেখানো হয়েছে। ফায়ার ব্রেডটা সত্যি, যেখানে আমরা বাড়িতে কাবাব বানাই না, গ্রিল করি, সেম ফায়ার ব্রেড, ওইটার উপর দিয়ে হাঁটছি। তো আমাদের মাইন্ডসেটটা ওইভাবে অ্যান্টনি রবিন্স নিয়ে গিয়েছিল হিপনোটাইজ করে, বা আমাদের ওইভাবে করেছিল। সো ইট ওয়াজ ভেরি ইজি। আর আমার একটাই চিন্তা ছিল তখন, আমার সামনের লোকরা পারে, আমি পারবো না কেন? তো ভিতর ভয় ছিল। সো উই কেম আউট অফ দ্য ফিয়ার ওই জিনিসটা দিয়ে। তো যদি অন্যরা করতে পারে, আমি পারবো না কেন? প্রফেসর ইউনুস করতে পারলে আমি পারবো না কেন? ব্র্যাকের প্রতিষ্ঠাতা, উনি যদি এত বড় কাজ করতে পারেন, আমি পারবো না কেন? সো এই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকে, এটা মানে ইট ইজ নট ইম্পসিবল, সেই মেসেজটা আমি দিতে চাই। আপনি যদি পরিকল্পনা থাকে, আপনার যদি প্ল্যান থাকে এবং আপনি এক্সিকিউট করতে পারেন, আল্লাহর সাথে শেয়ার করেন, হুইচ ইজ ভিজুয়াল, যে মনের দৃষ্টিতে আপনি দেখেন যে আপনি অ্যাচিভ করছেন, অ্যাচিভ করার আগেই সেটা আল্লাহর সাথে শেয়ার করার, কারণ আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আপনার মনকে দেখতে পারেন, মনকে পড়তে পারেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এই যে এইটা, ডু ইউ ওয়ান্ট টু বি হ্যাপি অর সাফার থ্রু আউট? আপনি এখন যেটা করতেছেন, ধরেন আমি সালমান খানের এটা বলছিলাম যে হিজ ফিজিক মেক্স হিজ ইনকাম। তো ওই যে যখন সে ব্যায়াম করে, এক্সারসাইজ করে 3-4 আওয়ার্স, এতগুলা সিট আপ পুশ আপ দেয়, ইটস পেইনফুল, কিন্তু এট দ্য এন্ড হি এনজয়স হিজ লাইফ। এখন যে সময়, এখনই যে সময়টা, দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট। টাইমটা হইলো এসেন্স অফ লাইফ। কালকে যে দিনটা আপনার ছিল স্যাটারডে, আজকে সানডে, কালকে ছিল 25শে জুলাই 2020, it will never come in your life again. কিন্তু আপনি যদি প্রতিটা মুহূর্তে একটা কিছু করতে চান, জীবনে কিছু করতে চান, প্রতিটা দিনকে কাজে লাগান, ছোট ছোট স্টেপে। আপনি যদি সারাক্ষণ এটা নিয়ে থাকেন তাহলে বোর্ড হয়ে যাবেন। ছোট ছোট স্টেপে করেন, যখন একটা সময় এটার মধ্যে ছোট ছোট স্টেপটাই বড় স্টেপে চলে যাবে, কারণ আপনি তখন মোটিভেটেড টু টেক বিগ স্টেপ। ঠিক আছে না? তো আমি দেখুন যে, ডু ইউ ওয়ান্ট টু সাফার হ্যাপি
হ্যাপি মানুষ কি বলতে চায়? হ্যাপি মানে কি অনেক টাকা? নো। যে লোকটা একদম কুড়ে ঘরে থাকেও সেও হ্যাপি হইতে পারে, যে লোকটা একদম প্রাসাদে থাকে হ্যাপি নাও হইতে পারে। হ্যাপিনেস ইজ এ সামথিং, এটা একটা প্রসেস অফ লাইফ, যেখানে আপনি লং টার্ম আপনি এনজয় করেন আপনার লাইফটাকে একই পর্যায়ে। আপনি এই যে বুড়া বুড়ি হয়তোবা একই ওয়াইফ একই হাজবেন্ড, তারা তাদের লাইফটারে এনজয় করতেছে, এক সময় তো আমরা দুনিয়া থেকে চলে যাব, বাট হোয়াই শুড উই স্ট্রাগল এন্ড সাফার? সো আরেকটা লোক তার প্ল্যানিং ছাড়া কাজ করাতে সারা জীবনে সে ঘানি টেনে গেল। সো ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমার শরীরে যখন শক্তি আছে তখন আমি শারীরিক কায়িক মানসিক পরিশ্রম করব, যখন আমার শরীরে না থাকবে শক্তি, শুধু মানসিক শক্তি দিয়ে আমরা এনজয় করব আমাদের লাইফটারে, সেটা হলো আমাদের মূল মন্ত্র। সো আমি ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে আমি কথা বলতে চাই না। আপনার ফ্রি উইল, আল্লাহ আপনাকে যে ক্ষমতাটা দিয়েছে ফ্রি উইল, আপনি এটা দিয়ে চিন্তা করতে পারেন, সৎ চিন্তা দিয়ে আপনি ভালো কিছু করতে পারেন। আরেকটা জিনিস হলো যে আপনি খারাপ চিন্তা দিয়ে খারাপ কিছু করতে পারেন। সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক মাচ টাইম, যেটা আপনাকে মেসেজ করতে পারি যে 5 বছরের জন্য এখন থেকে একটা প্ল্যান করেন মেগা লিভিং এর জন্য, বিগ বিগ লিভিং। আজকে যে পর্যায়ে আছেন, মাসুদ ভাইয়ের মাই ক্রিয়েটিভ যে পর্যায়ে আছে, তার থেকে 5 বছর পরে কোন পর্যায়ে যাবে। আজকে যে স্টুডেন্টটা ওয়েব ডিজাইনিং শিখছো, সেই স্টুডেন্টটা 5 বছর পরে কি করবে সেটা যদি তুমি ডে বাই ডে প্ল্যান করো আর এটা নিয়ে ছোটখাটো স্টেপ নাও, you will have a mega life, better life. So free will টা হলো যে এটা নিয়ে তোমার আল্লাহ তোমাকে ভালো চিন্তা খারাপ চিন্তা, তোমার ভালো চিন্তা করতে হবে, ভালো চিন্তাটারে কাজে লাগিয়ে তোমার শরীর তোমার ডিসিপ্লিন হতে হবে। ডোন্ট গেট ইনফ্লুয়েন্স বাই দ্য রং পিপল, যারা শর্টকাট করে অনেক টাকা করেছেন, ওই শর্টকাটের অনেক টাকা কোনো কাজে আসতেছে না, জেলে পচে মরতেছে। you make your family unhappy because of your wrongdoing. Don't do that. Take a long step, do it, you enjoy your life. This is the best message I can give in to these things. Have a big plan. 5 years millionaire plan is not for making money. 5 years plan is to achieve from zero whatever you want to do in 5 years time. প্রতি 5 years এ প্ল্যান করেন কি করবেন। সো হুইল অফ লাইফ ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ইয়ারে কি করবেন, থিঙ্ক ক্লিয়ারলি। সেকেন্ড ইয়ারে কি করবেন, এক্সিকিউট করেন। তারপরে কাজ করতে একদিনে আপনি কিছুই করতে পারেন না, বডি বিল্ডিং না কিছু। সো ইউ টেকস টাইম। 5 ইয়ার্সে ট্রান্সফর্ম করতে পারবেন অনেক কিছু। হ্যাভ এ ট্রান্সফর্ম ইউর লাইফ। আমি যেটা বিশ্বাস করি যে এই 5 বছরের প্ল্যান আর এটাকে ছোটখাটো স্টেপে কাজে লাগানো, এই যে 10,000 আওয়ার্স এর অ্যাকশন প্ল্যান আপনি তৈরি করেন যে কেউ, আর এই 10,000 আওয়ার্সে ইউ উইল বি সামওয়ান। প্রথম বছরেই আপনি দেখবেন ইউ উইল বি সামওয়ান, দ্বিতীয় বছরে ইউ উইল বি রিনাউন রিজিওনালি, 3 বছরের মাথায় সবাই আপনাকে চিনবে, আর 5 বছরের মাথায় ইউ উইল বি সামওয়ান ভেরি বিগ। 10,000 hours daily step, it will make you not only millionaire, it will make you someone big like Iqbal sir, like Parvez bhai. এখানে আমি ক্রিকেট একটা ইয়ে দিয়েছিলাম, ক্রিকেটটার আমার প্যাশন সেই জন্য। তো ইউ ক্যান প্লে টেস্ট ক্রিকেট, you can play 2020 also 20, so which is your passion, you follow it and you make your life better. জীবনের সবচেয়ে বড় বড় জিনিস হলো যে আমি কিভাবে সুখী হব। সুখী হওয়ার একটাই ইয়ে হলো যে আমার আই নিড টু ফাইন্ড আউট মাই পারপাস অফ লাইফ, এবং ইউ শুড বিলিভ, আপনি বিশ্বাস করতে হবে আপনাকে আমি এটা করতে পারবো। সো লট অফ থিংস আমি বিশ্বাস করি আমি শেয়ার করলাম জীবনে। আমার জীবনের জার্নি খুবই উত্থান পতন সবই আছে। তো আমি $200 থেকে একটা কলেজ ফাউন্ড করেছি, একটা স্কুল করেছি, ট্রেডিং
আমার জীবনের চিন্তা আমার জীবনের চেয়ে বড়, which is mega thinking. সো আমি চাই আমার পরিবার আমার চেয়ে ভালো করুক, আমার বন্ধু বান্ধব আমার চেয়ে ভালো করুক, আমার সমাজ আমার জন্য ভালো করুক। সো ওই জিনিসগুলা চিন্তা করে আপনাদের সাথে শেয়ার করলাম। ফলো 5 years প্ল্যান, এক্সিকিউট ইট and make your business mind and have a clarity in your life. আপনি কি করতে চান 5 বছরে এটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, তাইলে আপনি অ্যাচিভ করতে পারবেন। রাস্তা যদি ফগি থাকে, কুয়াশাচ্ছন্ন থাকে, আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে। সো আর যদি ক্লিয়ার থাকে আপনি গাড়ি অটোমেটিক্যালি চালাতে পারবেন। সি দ্য লাইফ, আপনি বিউটিফুল জার্নি। সো আপনার মনে থাকতে হবে যে আপনি কি করতে চান। আর যদি আপনার মনের মধ্যে কনফিউজ থাকেন তাহলে এটা করতে পারবেন না। আর মনের মধ্যে যদি পাপ থাকে, ইউ উইল কোলাপস ওয়ান ডে। সো ডোন্ট ডু দ্যাট। মন থেকে পাপ চিন্তা দূর করেন, মানুষের ঠকানোর চিন্তা যাতে না আসে মাথায়, এটা করতে হবে। ডোন্ট গো ফর শর্টকাট। টুডে alhamdulillah I can say that I am enjoying a good family life. I'm having good with the extended family and everyone, because I took a long journey. It's a মানে পরিকল্পিত জীবন, লাইক স্টেপটা ভালো নিতে হবে, এবং nothing is impossible and you can do it. Thank you My Creative for giving me opportunity. Thank you Iqbal sir once again for introducing, and I ইনশাআল্লাহ আবার দেখা হবে যদি My Creative মনে করেন যে এটা আমি আপনাদের কিছু শেয়ার করতে পেরেছি। ভবিষ্যতেও আমি রেডি আছি My Creative এর জার্নির সাথে। ধন্যবাদ। ধন্যবাদ বস, আপনি আমাদের সাথে জয়েন করার জন্য। এখন আমাদের এখানে কারো কোনো কোশ্চেন আছে? আমাদের রোটারি ক্লাব অফ ঢাকা ডাউনটাউনের প্রেসিডেন্ট পারভেজ ভাই, আই থিংক কোশ্চেন। সো পারভেজ ভাই, পারভেজ ভাই, আমার নাম ধন্যবাদ। আমার নাম মাসুদ পারভেজ। ধন্যবাদ। আমাদের দুজনের অনেকগুলো মিল আছে, আমরা একই এলাকা থেকে এসেছি, একইভাবে গ্রো করতে চাচ্ছি। আচ্ছা, তো আমার দুইটা জিনিস আছে। এক পার্ট যেটা হচ্ছে যে আমি খুব সংক্ষেপে যদি সামারি করি, অনেক কিছু শিখলাম। এক নাম্বার হচ্ছে যে সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে সবসময় ভালো চিন্তা করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, খুব কাছাকাছি চলে আসছেন, আপনার ক্যামেরা থেকে একটু দূরে দাঁড়ান, মুখটা অনেক বড় দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, he looks handsome, it's okay. ধন্যবাদ আহমেদ মোত্তাকি ভাই। তো আপনি আসলে যেটা বলেছেন সেটা অনেক ভালো, কিন্তু আমি আসলে একটু খারাপ পার্টটা জানতে চাচ্ছি। আপনার এই চলার পথে ব্যর্থতার অংশটুকু অথবা ফেইলারের পার্ট যেটা আছে, এবং সেটা আপনি কিভাবে মোকাবেলা করেছেন, অর্থাৎ মেন্টাল স্ট্রেংথ বা আদার্স কি শক্তিটা মেইন ছিল যেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন, সেই পার্টটা জানতে চাচ্ছি। সবাই সাকসেস নিয়ে কথা বলে, অনেক ভালো, কিন্তু ফেলারের পার্টটা আমার মনে হয় আরো বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ফেইলিয়ার পার্ট গুলো হলো যে আমরা তো আমি একা তো কোনো কিছু করতে পারি না, আমার অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে জীবনে, আপনার গভর্নমেন্ট থেকে নিয়ে সবাই কম্পিটিটরসও আপনার স্টেক হোল্ডার, তারা অনেক সময় আপনার জন্য একটা পেইনফুল হয়ে দাঁড়াতে পারে, তাদের ডিসিশন তাদের অবস্টাকল তৈরি করতে পারে। আর্থিক সমস্যা ইয়েস আই ফেসড, যার জন্য আমার অনেক পরিকল্পনা আমার ডিলে করেছি, কিন্তু যে স্ট্রাগল, এটাকে আমার চ্যালেঞ্জ গুলা আমার কাছে কোনো রকম পেইনফুল ছিল না। আই এনজয়। হ্যাঁ, যে জিনিসটা আপনি যদি পারভেজ ভাই আপনাকে সহজ শর্তটা বলি, জীবনটা এত ইজি না। আজকে আপনি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন, আপনার নিশ্চয়ই এত ইজিলি আপনি হতে পারেন নাই। আপনার কিছু কন্ট্রিবিউট করেছেন আপনার জীবনে, যার জন্য মানুষ আপনাকে আজকে প্রেসিডেন্ট বানিয়েছে। তো আমি যেটা বলি যে নাথিং ইজ ইজি। স্ট্রাগলটা আমি ফিজিক্যাল এক্সারসাইজের মতোই বললাম, যে আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান, এটা অটোমেটিক হবে, কিন্তু স্ট্রাগলটা পার্ট অফ লাইফ। তো আমি একটা বলি যে পরিকল্পনাটা ছিল ক্লিয়ার আমার,
কিন্তু এটা থেকে আমি ডিভিয়েট হই নাই, বাট ডিলে হয়েছে, আই ফেল সামটাইমস। কিন্তু ওই যে আমাদের একটা সুন্দর একটা ইয়ে আছে, এক্সাম্পল আছে সুন্দরবনের প্রাচীন ইতিহাসে আমি পড়েছি, পচাবদি গাজী বা তাদের কথা। ওইটাতে ছিল যে বাঘ যখন নদী পার হয়, ভদ্রা নদী হয়তো, এটা তো অনেক স্রোত, কিন্তু বাঘ স্রোতের এগেইনস্টে সুইমিং করে অন্য পারে যেত। যদি স্রোত থেকে সে ডিভিয়েট হয়ে যেত স্রোতের কারণে, আবার সে ফিরে আসতো, আবার সে শুরু করতো। আমাদেরও তাই একটা এন্টারপ্রেনারশিপ জার্নিতে আমার স্রোতের বিপরীত দিয়ে হাঁটতে হয়েছে। তো আমি আবার রিইনফোর্স করছি, আই কেম ব্যাক, নতুন করে পরিকল্পনা করেছি। আই নেভার, মানে যে জিনিসটা হলো যে ফেল করেছি, যেটা ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো কিছু নাই। কিন্তু আপনার আশেপাশের লোক যদি ভালো থাকে, যেমন আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছি সেটা হলো সবচেয়ে বড় সাপোর্ট। মানসিক সাপোর্টটা সবচেয়ে বড় জোর। আপনি যখন ফেল করেন, সেটাতে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারলেন না, ধরেন অ্যাচিভ করতে পারলেন না, আপনারা যদি টিজ করে তাহলে আপনার খারাপ লাগবে। কিন্তু আপনারা যদি সাহস দেওয়া হয় যে এটা ঠিক আছে, এখন করতে পারো নাই, নেক্সট টাইম ইউ ক্যান ডু ইট, হ্যাঁ, তাহলে আপনার এটা হবে। তো আমি ফেলিওর তো না, আমি বলবো যে আমার ডিলে হয়েছে আমার পরিকল্পনা অনেক সময়, যেটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কারণে। আমি কখনোই আমার প্ল্যান থেকে ডিভিয়েট হই নাই, যার জন্য আমি আমার প্ল্যান মাফিক আমার কাজ করতে পেরেছি। সো সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি আপনার প্ল্যানটা নিয়ে আপনি কতটুকু সুখী। ফান এন্ড হ্যাপিনেস দুইটার ফানটা হলো শর্টকাট, আর এনজয় দ্য লাইফ জার্নি। আপনি যতই পেইনফুল থাকুক, আপনি যদি এটাকে এনজয় করেন, দ্যাট ইজ ফাইন। তো আমি ওই মাসুদ পারভেজের প্রেসিডেন্টকে বলি যে আমি ফেল করেছি অনেকবার, বাট উঠে দাঁড়াতে ক্ষমতা ছিল, যেহেতু আমার আশেপাশে আমার I was surrounded by my family, friends, relatives. And ধন্যবাদ। আজকের সূত্রটা ব্যবসায় বা যে কোনো কিছুতে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যত বড় নেটওয়ার্ক থাকবে, তত বড় কিছু করতে পারবেন। আপনি বাউন্ডারির বাইরে, দেশের বাইরে গিয়েও কাজ করতে পারবেন। সো মেক ইট। আজকে তো সবকিছুই ডিজিটাল। ইউ মেক গুড ফ্রেন্ডস আউট অফ দ্য কান্ট্রি, হ্যাভ অল দিস। হোপ আই আনসার্ড ওয়েল। আপনার আর কিছু জানার আছে? খুব ভালো উত্তর দিয়েছেন আপনি, অর্থাৎ এটা খুবই ভালো লেগেছে। এক নম্বর আপনি লাস্টের যে লাইনটা বলেছেন ওটাই আমি করছি আসলে, যে আমি এখন বেসিক্যালি বাংলাদেশেই আছি, কিন্তু মেইনলি বাইরের ওয়াইসিপি সলিডেন্স নামে একটা কনসালটেন্সি ফার্ম আছে, বাংলাদেশ পার্টনার হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ স্যার। সো এখন আমি প্রফেসর ইকবাল স্যারকে বলবো যে কিছু কথা বলার জন্য, মানে আহমেদ মুত্তাকি ভাই সম্বন্ধে, যে সে তো আসলে তাকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আহমেদ মুত্তাকি, আপনাকে ধন্যবাদ দিতে গিয়ে আমি খুব হিমশিম খাচ্ছি। এত বিস্তারিত ভাবে, এত সরল ভাবে আপনার জীবনের কাহিনী দিয়ে জীবনযাত্রাকে উন্নয়ন করার জন্য যে বার্তা দিয়েছেন, আমি মনে করি আমাদের ছাত্ররা তাতে উপকৃত হবে। আপনি আমাদের অনেক দীর্ঘ সময় দিয়েছেন, আপনার জীবনের অনেক কাহিনী আমরা জানলাম, এবং জীবন যুদ্ধে আপনি জয়ী হয়েছেন। শুধু জয়ী হন নাই, আপনি মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমি আশা করি আজকের আপনার বক্তব্য বা বক্তৃতা আমাদের ছাত্রদেরকে অনুপ্রাণিত করবে। তারা আপনার আদর্শ, আপনার মতামত, আপনার নীতি মেনে তাদের জীবনকে গড়ে তুলতে পারবে, এই প্রত্যাশা আমাদের আছে। সেই সাথে সাথে এটাও প্রত্যাশা করি আপনি যখন বাংলাদেশে আসবেন, একবার সময় হলে আমাদের মাই কম্পিউটারে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার সাথে আমাদের সাক্ষাৎ হলে আমাদের খুব ভালো লাগবে। আরেকটি কথা হচ্ছে, আপনি অত্যন্ত ভালো মানুষ। আমি আপনাকে চিনি, অনেক কাছ থেকে চিনি, দেখেছি। আমি যখন আপনার এখানে গেলাম, একটি সমস্যা হলো, আপনি সঙ্গে সঙ্গে সমস্যাটি সমাধান করে দিলেন। আপনি মানুষের সুবিধা অসুবিধা সবগুলি দেখেন, এবং ওটা কি ভাই, আই লাভ ইউ।
আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো সাধারণ মানুষ। থ্যাংক ইউ আপনার ওয়াইফ স্যার। অনেক ভালো, ভাবিও অনেক ভালো, এবং আপনারা দুজনেই যেটা বলেন পরিবার, আপনার সুখী পরিবার। আল্লাহ আপনাদের সুখ দেখ, শান্তি দেখ, আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক, এই কামনা আমরা করছি আজকের দিনে। আপনি দীর্ঘজীবী হন, মানুষের সেবায় নিয়োজিত হন, মানুষের উপকারে আপনি উৎসর্গ করুন, এই কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ইকবাল স্যার আরেকটু সময় নিতে হবে, কারণ অনেকগুলো হ্যান্ড রেজ করছে, বাট আমরা তিনজনের বেশি আর কোশ্চেন নিব না। হ্যাঁ আলিফ, আপনি শেয়ার করেন, আপনি কি বলতে যাচ্ছেন, আপনি কি কোশ্চেন করতে যাচ্ছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি আলিফ। আসলে স্যার আমি কি বলবো, আমি খুবই মাই স্টিন্ট অ্যাডভান্টেজ দ্যাট স্যার আই গট স্টিমুলেটিং আলিফ, স্পিচ আপনি ফ্রম কি ইউ। করেন? হ্যালো আপনি ব্যক্তিগত জীবনে কি করেন? স্যার, আমি এখন জব করছি বাংলা কমিউনিকেশনসে। একটা যারা বিভিন্ন ধরনের এনজিও যারা আছে তাদের সাথে কাজ করে আর কি, বিভিন্ন ডকুমেন্টেশন, রিসার্চ এইসব নিয়ে কাজ করে আর কি। সো আমি ওখানে স্যার হচ্ছে লোক অ্যাজ এ প্রজেক্ট কোঅর্ডিনেটর, মানে আমার সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। তো স্যার আসলে আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, যেহেতু অলরেডি আমার কোশ্চেন একটা ছোট একটা গ্লিমস হচ্ছে আমাদের আগে যে ভাই ছিল উনি দিয়েছে, আবার আপনি কোশ্চেনটা করেছে। তো আমার আসলে কোশ্চেনটা হচ্ছে আপনি তো স্যার অবশ্যই আপনি অ্যাসোসিয়েশন পজিটিভ ছিল স্যার, আপনি অবশ্যই এটা পজিটিভ ভাইব পেয়েছে, আপনি এত দূর পর্যন্ত নিজেকে একটা এস্টাবলিশ করতে পেরেছেন। বাট স্যার আমার কথা হচ্ছে, সাপোজ আপনার অ্যাসোসিয়েশন লাইক নেগেটিভিটির দিকে যাচ্ছে, বা নেগেটিভিটি আপনাকে মানে সাউন্ড করে রেখে, মানে একটা অবস্টাকলস তৈরি করে রেখেছে। তো স্যার ওই জিনিসটা আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে স্যার আপনার কাছে কি টিপসটা জানতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে নেগেটিভিটিকে মানে আমাদের সাইড থেকে দূরে সরিয়ে এটাকে আরেকটু বেশি মানে ওভারকাম করতে পারবো, এটা জানতে চাচ্ছিলাম আর কি স্যার। ওকে, আমি একটা থিওরি জীবনে কাজে লাগাইছি, এটা আমার বই পড়ার থেকে শিখছি আমি। বিল ক্লিনটনের নাম শুনছেন তো? প্রেসিডেন্ট বিল ক্লিনটন। হ্যাঁ, তো ওর জীবনে পারিবারিক জীবনে অনেক সমস্যা হয়েছে এবং প্রেসিডেন্ট থাকাকালীন দুর্নাম টুর্নাম হয়েছে, বাট হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রেসিডেন্ট, আপনি জানেন তো? ভেরি সাকসেসফুল প্রেসিডেন্ট ইউএসএ তে। কারণ তার জীবনে নেগেটিভ পার্টটা অনেক ছিল। যখন সে পজিটিভ হইতে চাইতো, সে আরেকটা সে বলতো এটা কম্পার্টমেন্টাল থিওরি। সো আপনি অন্য রুমে ওটা রুমে চলে যেত, যে নেগেটিভ থটটার ওই রুমে রেখে আসতো, তারপর বেরিয়ে আসতো পজিটিভ থট নিয়ে। সো ইউ ক্যান ডু দ্যাট। আপনি যখন আপনার নেগেটিভ থটটা আসবে, এটা তো থট, আপনি তো কিছু করতে পারবেন না। একটা থট আসছে, এটাতে কিছু করতে পারবেন না। সো ইউ জাস্ট গিভ এ টাইম, টেক এ লং ব্রিথ। যদি আপনি নামাজ পড়ার অভ্যাস থাকে, নামাজ পড়েন বা ধর্ম পালন করেন, সেটাতে আপনি করতে পারেন। সো আফটার সামটাইমস ইট গোজ অটোমেটিক্যালি। এটারে আপনি যে কোনো সুখ দুঃখ নেগেটিভিটি এটা বেশি দিন লাস্ট করে না। হ্যাঁ, সো ওই জিনিসটা আপনি যদি চান যে ঠিক আছে, একটা প্র্যাকটিস যদি করেন, আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। আই ফেসড লট অফ ট্রাবল এন্ড মনিটরি এবং সবকিছু মিলে অনেক কিছু। একটা জিনিস আমি জীবনে একটা মাথায় একটা জিনিস রাখছি, এই জিনিসটা সব ইয়াং ছেলে মেয়েদের জন্য দরকার এটা জানা। আমার মা বাবাকে আমি 2012-এ মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে নিয়ে আসছিলাম। মানে তারা তো এক সময় আমার ফ্রাস্ট্রেটেড ছিল যে আমি কি করব জীবনে। তো আসার পরে আমার তাদেরকে ট্রিট এবং তাদেরকে আমার চলাফেরা, আমার অ্যাসোসিয়েশন দেখে মাই মাদার ওয়াজ ভেরি হ্যাপি। তো এক মাস থাকার পরে যখন এয়ারপোর্টে চলে যাবেন, আমার মা, এটা এখনো আমার গুজবাম হয় এটা বললে, মা আমারে বলছিলেন যে তুমি আজকে যতটুকু হইছো তার চেয়ে অনেক বড় হইবা। হ্যাঁ, আমার মা জীবিত আছেন, আমার মা বাবার নাই। So sorry to become I became emotional. ওকে, সবাই It helps. জি যখন আমার টাফ টাইম আসে, আমি মনে করি যে আমরা আপনার পরিবারের একজন সদস্য, কোনো সমস্যা নেই। I have a blessing from my mother. So যখন নেগেটিভ চিন্তা আসে, মা বাবার কথা চিন্তা করি। সরি, যখন নেগেটিভ চিন্তা আসে তো আমার একটা পাওয়ার দেয়। আমার মা তো এটা বলছিলেন যে আই ক্যান অ্যাচিভ ইট। তো
ইট হেল্পস এ লট। এটা মানসিক শক্তি, আর কিছু না। সো যখনই এটা আসে মাথায় কোনো নেগেটিভ এবং পারবে না, এই কথাটা যদি 100 বার বলো যে আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ডু দ্যাট, ওই যে আজকে দেখলাম যে অনেক ছেলে মেয়ের আত্মহত্যার প্রবণতা আছে একটু ছোটখাটো ফেইলিয়ারে। আমার জীবনে যেসব ঘটনা ঘটছে 100 টাইমস আমি আত্মহত্যা করতাম যদি করতাম। তো ওইসব মেন্টাল পাওয়ার আমাদের আজকের জীবনে দেখা গেল যে যে জিনিসগুলো ইজিলি আমরা পেয়ে যেতাম এখনকার জীবনে, আমরা ওইগুলো ইজিলি পাই নাই, যার জন্য আমাদের মধ্যে মানসিক একটা হাঙ্গার তৈরি হতো যে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গেট ইট। সো যেই জিনিসগুলা এখন আমরা আমাদের প্যারেন্টদের এবিলিটির কারণে ইজিলি আমরা প্রোভাইড করি বাচ্চাদের, সেই জিনিসগুলা যদি তাদের মধ্যে না পাইতো ইজিলি, তাহলে এতগুলা আত্মহত্যার প্রবণতা হইতো না। ধরেন আমরা তো চিন্তাই করতে পারতাম না আমাদের স্কুল লাইফে একটা মোবাইল ফোন, অথচ আমার ছোট বাচ্চারও মোবাইল ফোন আছে, কিন্তু আমি যদি একটা আইফোন তারে না দিই আর আমার ছেলে মেয়ে যদি এটা নিয়ে মন খারাপ করে, দ্যাটস এ রং থিং। তো আমাদের মাইন্ড ওইভাবে রেডি করতে হবে যে এটা না হইলেও আমাদের জীবনে চলবে। তো যখন তোমার আলিফের জীবনে যদি কোনো নেগেটিভ ইয়া আছে, সো ইট ইজ অনলি ফর শর্ট পিরিয়ড অফ টাইম, লেট ইট গো অ্যাওয়ে এন্ড স্টার্ট নিউলি। ঠিক আছে, থ্যাংক ইউ, বি থ্যাংক কম্পার্টমেন্টাল। থ্যাংক ইউ। সুস্মিতা, আপনি কি কোশ্চেন করবেন? একটু তাড়াতাড়ি করবেন, কারণ আমাদের আরো অনেকে কোশ্চেন করতেছে, বাট আর সময় নেই। আলিফ, আপনাকে ধন্যবাদ কোশ্চেন করার জন্য। সুস্মিতা, আপনি কোনো কোশ্চেন করবেন? থ্যাংক ইউ আলিফ। জি, আসসালামু আলাইকুম স্যার। আসলে আমার কথাটা একটু একটু বড় হবে, মানে কোয়েশ্চেন আসলে আমি কি করবো এটা আমি বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল আমি আসলে মানে মানে ইট ইজ আ রিয়েলি ভেরি বিগ অনার টু হ্যাভ ইউ হিয়ার টুডে স্যার। মানে আমি অলরেডি শিভারিং করছি স্যার। মানে আপনার কথাগুলো এতটা টাচ করেছে যে আমি মানে আমি আমার রুম থেকে লিটারালি সরে আসছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে কেউ সাথে না দেখে। মানে আমি আজকে ট্রুলি ব্লেসড যে আমি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। এন্ড থ্যাংক ইউ বলতে চাচ্ছি ইকবাল স্যারকে এন্ড মাসুদ স্যারকে এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য। সো মানে আমার মেইন কথাটা আমি মোটিভেশন নিয়ে আমার কথাটা আমি বলতে চাচ্ছি যে স্যার, আমি নিজে সবসময় ডিমোটিভেটেড হয়ে যাই। আমি কোনো কিছু বেশি দিন কন্টিনিউ করতে পারি না। বা আমি আমার বুক রিডিং এর কোনো হ্যাবিট নেই, বাট আমি এমন অনেক বুক জানি, এমন অনেক বুক রাইটার আমার অনেক ফেভারিট। আমি জাস্ট ওনাদের বুক সামারি গুলো পড়ি, কারণ আমার মেমোরি মনে রাখতে আমার একটু সমস্যা হয়। তো আমি যখনই ডিমোটিভেটেড হয়ে যাই, আমি সবসময় মোটিভেশন স্পিকারদেরকে শুনি। ইউটিউবে আমি সারা জীবন শুনে এসেছি। এখন এই প্ল্যাটফর্মটা থাকার কারণে এখন অনেক অনেক মানুষের মোটিভেশন স্পিকারদের সাথে আমি নিজে কোয়েশ্চেন করতে পারি, এটা আমি নিজেকে অনেক লাকি মনে করি। তো স্যার, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি লাইফে যেমন আপনি যেভাবে বললেন যে মানি মেকিং আর বিজনেস মাইন্ডের যে কথাটা বললেন যে বিজনেস মাইন্ড টোটালি ক্রিয়েটিভিটি দিয়ে করতে হয় কাজ। তো আমি সেম ওয়েতে আমি চিন্তা করি যে আমি সাপোজ কোনো কিছু করতে চাচ্ছি, বিজনেস বা সামথিং, যখন আমি চিন্তা করি যে আমার একটা প্যাশন, আমি এটা করব, পরে যখন চিন্তা করি যে আমি এটা কেন করব, অলরেডি তো এরকম অনেক হাজার হাজার দোকান আছে, তো কাস্টমার কেন আমার কাছে আসবে, তখন আমি অনেকটা ডিমোটিভেটেড হয়ে যাই। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই যে আমার একটা ছোট মেহেদি পেজ আছে, মেহেদি একটা প্যাশন আমার। তো আমি যখন অলরেডি দেখি যে হাজার হাজার পেজ মানুষ অলরেডি অনেক সাকসেসফুল হয়ে যাচ্ছে, একটু সামনের দিকে বাড়ছে, আমি এগুলো দেখে ডিমোটিভেটেড হয়ে যাই, আমি আর আগাতে পারি না বা এটা নিয়ে আমি চিন্তা করতে পারি না। আমি দেখা যায় মেহেদিও হাত থেকে রেখে দিই, আমি হাতেই নিই না। আবারও দেখা যায় আবারও নিজেকে আস্তে আস্তে টাইম দিতে দিতে আবার মোটিভেট করে আবারও নিজে একটা কিছু দেখা যায় হয় কোনো ফেয়ার করি বা কোনো ইভেন্ট করি, আবার বাকি বছর আমি বসে থাকি। এই প্রবলেম গুলো আমার হয়। তো নিজেকে মোটিভেটেড যাতে ডিমোটিভেটেড না ফিল হয় আমার নিজেকে, এই সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন। ওকে, এই জিনিসটা শুধু সুস্মিতা সেরিনের না, আমারও আছে।
তো আমি যখন আচ্ছা আমাদের যে কোনো বিজনেস লাইনে কম্পিটিটরস থাকবে এবং তারা হয়তো আপনার কাছ থেকে আপনার সে তফাৎ। আপনি আপনার মেহেদির প্রোডাক্টে আপনি কি ভ্যালু অ্যাড করছেন, কোনটা ডিফারেন্সিয়েট করতে পারছেন। আর আপনি যদি চিন্তা করেন যে আমি বছর কতগুলা ক্লায়েন্ট নেব পারবো, সেটার জন্য আপনার সেলস এর জিনিসটা আপনার চিন্তা করতে হবে। আপনার দেখার দরকার নাই অন্য কম্পিটিটরস কি করছে। আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এ যেতে পারবেন। আপনি যদি নতুন কি দিতে পারেন এটার পাশাপাশি, হ্যাঁ, ধরেন আপনি পার্সোনালাইজ সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ, আপনি মেহেদি দিলে, ধরেন একটা এক্সাম্পল, আপনার মেহেদিটা লং লাস্টিং, এটা একটা মেসেজ দিতে পারেন। যে জিনিসটা আপনি ভ্যালু অ্যাড করবেন, প্রতিটা বিজনেসই ভালো যেটা প্রোডাক্ট, হ্যাঁ, আপনার যদি এখানে আপনি আমার মেহেদিটা কেমিক্যাল ফ্রি, হ্যাঁ, আমি যতটুকু বুঝি, আমি মেহেদির ব্যাপারটা আমার ফ্যামিলিতে এই মালদ্বীপিয়ান কালচারে খুব মেহেদি টেহেদি হয় না, যার জন্য আমি বলছি যে আপনি যদি চিন্তা করেন যে আমার বছরে 500 ক্লায়েন্ট আমার হইব, আগামী বছর 600 ক্লায়েন্ট, আপনি অন্যদের দিকে তাকানোরও দরকার নাই। আপনি চেষ্টা করবেন 500 ক্লায়েন্ট কিভাবে পেতে পারেন, আপনার যে জন্য অ্যাকশন প্ল্যান থাকতে হবে, দেন ইউ উইল বি ফাইন। আপনি সুস্মিতা আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আমার একটা কলেজ আছে, আমি প্রতি বছর আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলি যে আমাদের আগামী বছর 500 স্টুডেন্ট বাড়াতে হবে। তো 500 স্টুডেন্ট, আমার কম্পিটিটরের এতগুলা স্টুডেন্ট আছে, আমার মালদ্বীপ 400,000 পপুলেশনের মধ্যে 8টা প্রাইভেট কলেজ আছে, 2টা ইউনিভার্সিটি আছে এখন। তো আমার চিন্তা করতে হবে 1 লাখ লোক যদি স্টুডেন্ট হয় এই পপুলেশনের, সবগুলা ইউনিভার্সিটি কিন্তু আপনাকে কলেজ বা এই 1 লাখ লোকের জায়গা দিতে পারবে না। আমার ক্যাপাসিটি আছে 2000, সো আই ট্রাই ফর 2000। আমার 2000 কিভাবে অ্যাচিভ করতে হবে সেটার জন্য আমি কম্পিটিটর কি করছে এটা আমার দরকার নাই, আমি নতুন কি দিতে পারবো মার্কেটের উপর। আপনার ফিমেল পপুলেশন কত আপনি চিন্তা করছেন আপনার আশেপাশে? আপনার এর মধ্যে থেকে যদি আপনি ডেইলি 10টা পান, আমার মনে হয় আপনার সময় কেটে যাবে। আপনি এটা চিন্তা করেন, তাহলে নেগেটিভিটি আসবে না। আপনি বাদ দেন অন্যরা কি করছে, সারাদিন চেষ্টা করলেও ওরা সব মহিলাদের মেহেদি দিয়ে পারবে না। আমি বুঝাতে পারছি আপনার কথাটা? জি জি স্যার। জি তো আপনার কেমন লাগছে এই কথাটা? আপনার সেলস স্যার, বাড়ানোর থ্যাংক জন্য ইউ চেষ্টা সো করুন। মাচ। You নেক্সট decide অবশ্যই how আমি many এগুলো মাথায় customers রেখে you need নেক্সট for টাইম a কাজ year. করব। সুস্মিতা, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে লাস্ট কোশ্চেন নিব, কারণ হচ্ছে অলরেডি আমার কাছে মনে হচ্ছে আহমেদ মুত্তাকি ভাই একটু পরে মানে মনে মনে বকা শুরু করে দিবে, অনেক সময় নিয়ে না নিচ্ছে। না, আই এম ফাইন, টুডে ইজ সানডে। আজকে কোনো হ্যাঁ, আপনাদের সময় থাকলে, কেউ যদি সময় থাকে আই ক্যান হেল্প। জি আমার মনে হয় সুস্মিতা বসে, বা আমরা আমি দরকার হলে ছাড়া। আবার একটা সেশন করবো, কোনো সমস্যা নেই। আজকে রাইট আমার রাইট। না, আপনি আপনার লাস্ট কোশ্চেন, আপনার কোশ্চেনের লাস্ট কোশ্চেন নিবো, এছাড়া আজকে আর নতুন কোনো কোশ্চেন নিবো না। তো তামান্না, আপনি আপনার কোশ্চেনটা করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তামান্না, আপনি তামান্না কি রহমান। করেন? আমি হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে গত বছর গ্রাজুয়েশন পাশ করেছি। তো আচ্ছা, থ্যাংক ইউ স্যার আজকে আমাদের সাথে এই সেশনটা শেয়ার করার জন্য। আসলে হচ্ছে আমরা মানে কোশ্চেনের আসলে কিছুই নাই, আপনি সবকিছু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন স্যার। আমরা অনেক থ্যাংক ইউ। কিছুতে দেখা যায় অনেক সময় এই যে মোটিভেটেড হয়ে আগাতে চাই কিন্তু আগাতে পারি না। আবার হচ্ছে আপনার মতোই কিছু মানে মানে কি বলবো, আপনার মতোই কিছু স্যার বলেন কিছু সিনিয়র বলেন এসে এরকম কিছু স্পিচ দেয় যাতে হচ্ছে আমাদের স্টেপ আরো 2 ধাপ আগিয়ে যায়, আমরা আগাতে চাই, ফিউচারে আরো কিছু করতে চাই। আহ, তো হচ্ছে স্যার থ্যাংক ইউ তামান্না, আমার আজকে। লাস্ট মেসেজটা মনে রাখবে, আপনি যখন আসছেন, থিঙ্ক অফ 5 ইয়ার্স প্ল্যান। আগামী 5 বছরে আপনি কোথায় যেতে চান, তাহলে আপনি মোটিভেটেড থাকবেন সারা জি বছরই মোটিভেটেড থাকবেন। এই 5 বছর পর্যন্ত আপনি আপনার কাজ করে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার।
থ্যাংক ইউ সবাইকে মাইক। আবারও ধন্যবাদ জয়েন করার জন্য, এবং সেই সকাল 6টা থেকে এখন হচ্ছে 9:45, দ্যাট মিনস অলমোস্ট 4 আওয়ার্স এর মতো একটানা বসে থাকা, এটা খুব কষ্টকর বিষয়। এটাই সবচেয়ে বড় মোটিভেশন। বাট এট দ্য এন্ড ইউ উইল বি হ্যাপি ইউ টাচ লট অফ পিপল। ইয়েস, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ইনশাল্লাহ মুত্তাকি ভাই আপনি আরো আসবেন, আপনার সাথে আরো কথা হবে ইনশাল্লাহ। আমাদের মাই ক্রিয়েটিভকে সবসময় হেল্প করবেন, এটা আমার আপনার কাছ থেকে এটা মাই আমার প্লেজার। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ইকবাল স্যার, মাসুদ ভাই এন্ড থ্যাংক অল ইউ, দ্য থ্যাংক অডিয়েন্স। ইউ মধু ভাই, দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। মনে দেখি মনে ভালো হচ্ছে যে লাগে, ভালো কোনো সামনাসামনি শখ আছে।